আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, সবাইকে আজকের একটা অসাধারণ পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজমল হোসেন। আজকের পডকাস্টটা অন্যান্য পডকাস্ট থেকে একটু বিশেষ। সেটা হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন আমাদের একটা নতুন গেস্ট আমরা নিয়ে এসেছি, যারা বর্তমানে ইউকে তে হচ্ছে স্টে করছেন। সো বাংলাদেশি, আমি তাদেরকে একটু শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের গেস্ট হিসেবে আছেন জিয়াউল ইসলাম, তিনি ইউকে তে আছেন, এবং আছেন সালমা সুমি, তিনি ইউকে তে আছেন। তারা একজন দম্পতি। সো তাদের কাছ থেকে আসলে আমরা অনেক অনুপ্রেরণার গল্প শুনবো। আসলে আমাদের লাইফে আমরা যারা মোটামুটি পড়াশোনা করি, আমরা সবাই চাই একটা উন্নত বিশ্বে যদি আমাদের একটু সুযোগ হতো থাকার, বা উন্নত বিশ্বে আমরা যদি একটু পড়াশোনা করতে পারতাম। অনেকের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সবাই সেই স্বপ্নটা বাস্তবায়ন হয় না। তো সেই জায়গা থেকে তাদের কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণার গল্প শুনবো, অনেক সাফল্যের গল্প শুনবো, অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো ওই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আশা করছি আপনারা থাকবেন এবং আপনাদের প্রশ্ন জানাবেন। সালমা সুমি এবং জিয়াউল ইসলাম, আপনাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, শত ব্যস্ততার মাঝেও। জি, আমি হচ্ছে একটু শুরুর দিকে জিয়াউল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আসলে সব আহ, উন্নত বিশ্ব বলতে আমরা তো আসলে ইউরোপের কান্ট্রি বা আমেরিকা, এই সব রাষ্ট্রগুলো, অনেকগুলো রাষ্ট্রকে আমরা বুঝে থাকি। আসলে সবকিছু ছাড়িয়ে আপনি ইংল্যান্ডকেই কেন বেছে নিলেন? ধন্যবাদ আজমল হোসেন। আমি প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি এই পডকাস্টে আমাদেরকে আহ্বান করেছেন এবং সময় দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য সুযোগ করে দিয়েছেন। এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনছেন বা শুনবেন এই অনুষ্ঠান সবাইকেই। আমি শুরুতে যে প্রশ্নটা করলেন আপনি, ইউকে আমি কেন, আমার প্রথম চয়েস ছিল ইউকে। সেটা হলো যে আমি ছোট সময় থেকেই আসলে আমরা অনেক কিছুই শুনেছি ইউকে সম্বন্ধে। যেমন ক্লাস 9-10-এ আমাদের একটা কবিতা ছিল, দ্য দ্য স্যান্ডস অফ ডি। আমরা হয়তো সেটা অনেকেই সেই কবিতাটা আমরা পড়েছি। হুম। সো তখন থেকেই আসলে আমার ইউকের প্রতি একটা ভালোবাসা ছিল। কিংসলে উনি ছিল হলো কবিতাটার লেখক। এবং পরবর্তীতে আমি যখন পড়াশোনা করি, আমি বিএম কলেজে যখন আমি পড়ি, তখন রাষ্ট্রবিজ্ঞানে আমাদের টপিক ছিল রাষ্ট্রবিজ্ঞানের ইউকে জি। পলিটিক্স। সেটাও নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, মোটামুটি চেষ্টা করেছি জানার। হুম। তো আমার আরো আগ্রহ বেড়ে গেল যে ইউকে পলিটিক্স আসলে কাছে গিয়ে বা কাছে থেকে দেখা যায় কিনা বা আরো জানা যায় কিনা। সেই আগ্রহ থেকেই আসলে আমি ইউকের প্রতি আমার একটা আগ্রহ জন্মে। তাছাড়া আমি বিদেশ ভ্রমণের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। যে সুযোগটা আমি যখন ঢাকায় আসি মাস্টার্স কমপ্লিট করার পরে, তখন ঢাকায় আমি একটা টিকিটিং এ কাজ করতাম ট্রাভেল এজেন্সিতে। তো তখন থেকে শুরু হয় আমার আসলে জার্নিটা। এবং আমি ইউকেতে যখন আমি প্রথম অ্যাপ্লাই করি, তখন আমাকে ভিসা অফিসার আমাকে কোশ্চেন করেছিলেন যে ইউরোপে তো আরো দেশ আছে, ইউকে কেন? একই প্রশ্নটা সে একদম। করেছিল আপনার মতোই আর কি। হ্যাঁ, তো অবশ্যই। আমি তখন একই কথা বলছিলাম যে ইউকের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। এবং অনেক কিছু দেখার আছে, শেখার আছে, সভ্য দেশ মিলাই জেলে আর কি। আমি ইউকের প্রতি আমার এই দুর্বলতাটা আছে। এবং তখন থেকেই আমি তখন আরো 4বার আমি ঘুরতে এসেছি ইউকেতেই। এই ফাইনালি আসার আগে আমার ওয়াইফ সহ যে আমরা আমরা আসি 2008-এ। তার আগে আমি ইউকেতে 4বার ঘুরে গেছি ভিজিট ভিসায়। তো আচ্ছা, আচ্ছা। এটা আমার কাছে আরো ভালো লেগেছে। এবং স্থায়ীভাবে থাকা যায় কিনা সেই চিন্তা ছিল, তখন থেকে শুরু হইলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, অ্যাকচুয়ালি আমি যেটা বুঝতে পারলাম যে আপনি আসলে লন্ডনকে কেন বেছে নিলেন, দুঃস্বপ্নের দর্শক কিন্তু আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আসলে লন্ডনে অন্যান্য দেশের থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জীবন ব্যবস্থাটা একটু আপগ্রেড বা উন্নত। সো ওই জায়গা থেকে হয়তো আপনি বেছে নিয়েছেন। তো এখন এই এর সাথে আমি আর একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে আসলে লন্ডনে যখন আপনারা শুরুর দিনগুলো যখন গিয়েছে, আপনারা যখন শুরুতে গিয়েছিলেন, তখন আসলে কেমন ছিল আপনাদের দিনগুলো, বা আপনারা কোন কোন বিষয়টি আপনাদের কাছে অবাক করেছিল, যদি একটু আমাদেরকে বলতেন। স্ট্রাগল ছিল। নতুন একটা দেশে এসে এখানে আসলে উম, আমাদের প্ল্যান ছিল সেটেল হবো, আমরা এই প্ল্যান নিয়ে আমরা এসেছিলাম। স্ট্রাগল করতে হয়েছে অনেক, যেটা আসলে স্বাভাবিক, সবারই করতে হয়, এটা নতুন কিছু না। হুম, হুম, হুম। আর আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমার কাছে কিছুটা সমস্যা হতো। আমার ওয়াইফ যদিও সে হুম, স্কিল ইংলিশের কোর্স টোর্স করা ছিল, আইএলটিএস করা ছিল, বাট আমি আসলে ওই অফিসিয়ালি কোনো কোর্স করিনি। যে হুম, হুম, কারণে আমার কাছে এই লিসনিংটা আমার কাছে খুব কষ্ট হতো আমার বুঝতে, ওদের এদের কথা, এক্সেন্ট ইংলিশের জি, জি। আমি বলতে পারতাম, বা কথা এক্সেন্ট কথা কথা বলে হুম, ওদের হুম, সাথে 70% বা 75% হয়তো ক্লিয়ারলি বুঝতাম।
বাকিটা বুঝতে অনেক কষ্ট হইতো। তো এটা একটা ছিল। আহ, কথা কথা ভাষার ব্যাপারটা ছিল। আর আমি দেখলাম যে আমাদের একটা আমি পয়েন্ট এখানেই বলে নেই, সেটা হলো যে আমরা যখন স্কুলে শুরু করি ইংলিশের লেখাপড়া, ইংলিশের শেখাটা, তখন শুরুটাই কিন্তু আমাদের রংলি শুরু করি আমরা, হুম হুম উচ্চারণগুলি বিশেষ করে। আমাদের গ্রামার এভরিথিং ইজ পারফেক্ট, আমাদের শিক্ষকরা যা শেখান সবই ঠিক আছে, কিন্তু উচ্চারণের ব্যাপারটা আমাদের টোটালি ভুল। আমরা যেটা উচ্চারণটা শিখি, রাইট রাইট। এবং ওইটাই আমরা যখন আমরা প্রাইমারিতে শিখি ওই ইংলিশটা, ওটাই আমাদের থেকে যায় হাই স্কুল এবং পরবর্তী লেখাপড়া চেঞ্জ হয় না। হুম তো হুম এইটা যদি আমি একটা এখানে আমার একটা লক্ষ্য আছে যে, বা আমার একটা পয়েন্ট আছে, যদি প্রাইমারি স্কুলে যখন শিক্ষার্থীকে ইংলিশ শেখানো হয়, হুম তখন হুম। যদি এই যে উচ্চারণের ব্যাপারটা একটু খেয়াল করা হয় যে আসলে সঠিক উচ্চারণটা কি, তাহলে বোধহয় এটা ভালো হয়। এটা গেলো একটা। আর এখানে তো আমরা কাজ শুরু করলাম, এখানে এসে কাজ বাজ হুম করার হুম। জন্য অনেক। ইংল্যান্ডে একটা ব্যাপার হলো, কাজের ব্যাপারটা খুবই জটিল এখানে, আসলে কাজ পাওয়াটা মনে হয় যে কাজ ইজিলি পাওয়া যাবে, আসলে ইজিলি পাওয়া যায় না শুরুর এখানে। দিকটাতে একটু চ্যালেঞ্জিং হতে হয় এই বিষয়গুলোতে, রাইট? চ্যালেঞ্জিং হতে হয় এবং রেফারেন্স থাকতে হয়। রেফারেন্স ছাড়া জব পাওয়া খুব ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি ছাত্রদের জন্য বা লোকদের জন্য কাজ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে রেফারেন্স থাকলে একটু ইজি হয় আর কি কাজ পাওয়া। তো আমরা কাজ শুরু করলাম, আমি করলাম, এরপরে আমার ওয়াইফ তখন লেখাপড়া করতেন এখানে, ইউনিভার্সিটিতে যাইতেন নিয়মিত, আমি কাজ করতাম। তো মোটামুটি 3টা বছর কেটে গেল এরকম করে আর কি শুরুটা। আহ, তো শুরুতে জি আমি জি। কাজ করতাম একটা কফি শপে, কাজ করতাম আমি কোস্তা কফি শপ। কফি বানানো শিখলাম তখন, আমি কোনোদিন কফি বানানো জানতাম না, কিভাবে কফি বানাতে হয়। তো ওখানে কাজ করে আমি কফি বানানো শিখে গেলাম। আহ, তো এরপরে আমি আবার অন্য একটা জব খুঁজে পেলাম 6 মাসের মধ্যেই, একটা বেটার জব খুঁজে পেলাম, সেটাও রেফারেন্সের মাধ্যমে। তো ওই যে বললাম যে আচ্ছা, রেফারেন্স থাকলে জব পাওয়াটা ইজি হয়। একটু ইজি স্কিল হয়, রাইট। অবশ্যই থাকতে হয়, স্কিল থাকার পরেও রেফারেন্স থাকলে সুবিধা হয় জব পাওয়াটা। হুম। আর এখন তো থাকার ব্যাপারে বা সব ব্যাপারে এখানে আসলে উন্নত জীবন সবকিছুই, তবে ব্যয়বহুল আর কি। রাইট রাইট, ওকে, ধন্যবাদ আপনাকে। যে আপনি আসলে আমাদেরকে অনেক খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেছেন। তো আসলে আপনাদের যে প্রথম আহ, দিনগুলো কেমন ছিল, এটার মাধ্যমে আসলে আপকামিং যারা ভবিষ্যতে যেতে চায় তাদের জন্য তো অনেক কিছু জানার রয়েছে বা জানতে পেরেছে। তো ধন্যবাদ আপনাকে। আমি একটু ফিরে আসতে চাই সালমা সুমি আপনার কাছে। তো আপনার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আসলে আপনারা তো এখন লন্ডনে থাকেন অনেক দিন যাবত। তো বাংলাদেশ আর লন্ডন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় দেখতে পান, যদি একটু আমাদেরকে বলতেন। প্রথমেই ধন্যবাদ আপনাকে বাপ্পি, আমাদেরকে ইনভাইট করার জন্য আপনার প্রোগ্রামে, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ এবং এখানকার লাইফের মধ্যে যে ডিফারেন্সটা, এটা একটা বিশাল ডিফারেন্স, যেটা এই দেশে না আসলে আসলে বুঝতে পারতাম না। যেমন এখানকার সব মানুষ, A to Z প্রত্যেকটা মানুষ, ইভেন বাচ্চারাও খুব প্রাইভেসি মেনটেন করে চলে। এরা কেউ কারো ব্যাপারে মাথা গলায় না, সবাই সবার মতো। এবং এখানকার সব সিস্টেম রুল বেসড, যেটা আমরা বাংলাদেশে খুব মিস করি। হুম হুম সো আর বেটার হেলথ কেয়ার তো অবশ্যই। হয়তো যারা আমরা গভর্নমেন্ট ট্রিটমেন্ট নিতে যাই, মোস্ট অফ দ্য পিপল, 99% মানুষ এখানে গভর্নমেন্ট ট্রিটমেন্টে যায়। এবং একবার যদি আপনার রোগ ধরা পড়ে যায়, তাহলে খুব দ্রুত ট্রিটমেন্টটা হয়ে যায়। হুম এবং হুম এখানে ভুল হওয়ার অবকাশ খুবই কম। এবং এখানে আরেকটা ব্যাপার, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মাচ মোর স্ট্রাকচার। যেমন আপনি চাইলে এখানে পার্ট টাইম জব করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা ছোট, আপনি জব জব করতে পারবেন না, আপনার অপশন আছে, আপনি বাসায় বসে টিউশন করালেন। যেমন আমি একটা লং টাইম আমি কোনো জব করতে পারিনি, কারণ আমার বাচ্চা ছোট ছিল, হাজবেন্ড ফুল টাইম জব করতো। সো আমি উইকেন্ডে টিউশন করাতাম, এবং বেশ ভালো একটা পকেট মানি আসে, যেটা বাংলাদেশে আসলে আমার মনে হয় যে একটু একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট, রাইট রাইট। হ্যাঁ, বাংলাদেশে তো যারা হচ্ছে আমাদের এখানে ইউনিভার্সিটি গুলোতে পড়ে, দেখা গেছে অনেকগুলা টিউশনি করেও খরচটা চালানোটা খুবই কষ্টকর হয়ে যায়। তো এই বিষয়ে কি আর কোনো বিষয় বলার আছে আপনার জীবনযাত্রার পার্থক্যের ব্যাপারে? হ্যাঁ, এখানে লাইফস্টাইল আমার কাছে বেশ ইজি মনে হয় বাংলাদেশের চেয়ে। যেমন এমন হয় যে আমার যখন আমিও কফি শপে ছিলাম এক সময়, এখন আর নেই। এখন আমি এডুকেশন সেক্টরে আছি। তো এমনও হতো যে আমার শিফট শেষ হলো রাত 10টায়, আমার বাসায় আসতে আসতে রাত 12টা। আমি রিল্যাক্স মুডে চলে আসতাম, আমার কখনো ভাবতে হতো না যে কেউ আমাকে ফলো করছে কিনা, আমার কোনো আচ্ছা আচ্ছা। প্রবলেম হবে কিনা, কিংবা হুম 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 হুম। কোনো বাসে বা ট্রেনে যেহেতু আমাকে আসতে হতো, আমার রাস্তাঘাটে কোনো সময় কোনো ভয় লাগেনি।
জি কারণ কারণ আমি দেখে এসেছি, যতটুকু শুনে এসেছি, এখানে আসার পর দেখলাম যে আসলে এখানে রাস্তাঘাটে চলাফেরা করাটা খুবই নিরাপদ। মানে খুবই একদম চোখ বুজে আপনি চলাফেরা করতে পারবেন। ইভেন আর্লি মর্নিং ফজরের সময় যখন উঠে কাজে যেতাম, হুম যখন হুম হুম। কফি শপে ছিলাম, তখনও কখনো মনেই হয়নি যে ভয়ের কিছু আছে, কিংবা কখনো যখন হাঁটতাম, হেঁটে যখন বাস স্টপ বা টিউব স্টেশনে যেতাম, কখনো পিছন ফিরে তাকানোর প্রয়োজনও মনে করিনি। কারণ আমি জানি আমার পিছনে কেউ নেই। আমার আশেপাশে কেউ নেই, আমি সেফ। এই ব্যাপারটা আমাকে আসলে সেই ১ম থেকেই খুব মুগ্ধ করেছে, এবং এখানকার সবকিছু এত রুল বেসড যে হুম হুম আপনার হুম। আসলে ভাবনা টেনশনের কিছু নেই। আচ্ছা আপনি আচ্ছা। ঘুম থেকে উঠবেন, রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই। আপনি একদম রিল্যাক্স। হুম হুম। রিল্যাক্স মুডে স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, জবে যাবেন। যেখানেই যাবেন আপনি 100% সেফ, এবং এখানে রেসিজমটাও অন্যান্য কান্ট্রির চেয়ে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির চেয়ে অনেক, হুম হুম অনেক হুম। কম। আচ্ছা যেটা আচ্ছা। আমাদের মতো, আমরা যারা মুসলমান, আমাদের জন্য আসলে আমি মনে করি যে বেশ সেফ একটা হুম পজিশন হুম হুম। হিয়ার সবাই, আমরা যারা মুসলমান আছি। আহ জি জি, ধন্যবাদ শালমা সুমি। আসলে আপনি আমাদেরকে ক্লিয়ার করেছেন জীবনযাত্রার মানের পার্থক্য বিষয়গুলো। আসলে হ্যাঁ, বাস্তবতা যেটা আমাদের বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে অনেকটা সেফটির প্রবলেম থাকে। এমনকি রাস্তাঘাটে গাছ, বাস বা গাড়ির এগুলো তো অনেক প্রবলেম থাকে, অ্যাক্সিডেন্টাল বিষয়। তো ওই জায়গা থেকে ওখানে আসলে জীবনমান অনেক উন্নত, আপনার বক্তব্যের আলোকে আমরা বুঝতে পেরেছি। তো আমি একটু অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি আপনাকে, হ্যাঁ, যে আপনি সুন্দর মতো উত্তর করেছেন। তো আমি একটু জিয়াউল ইসলাম আপনার কাছে আসতে চাই। আহ, আপনার কাছে হচ্ছে যে বিষয়টা জানতে চাই, মানে আপনি তো বাঙালি। সো আমাদের অনেক বাঙালি আছে যারা বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে থাকে, একটা পর্যায়ে যে বাংলাদেশকে বলতে গেলে ভুলেই যায়। তো ওই জায়গা থেকে আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে আসলে বাংলাদেশের সত্তাকে কতটা ধরে রাখতে পারছেন বা টিকিয়ে রাখতে পারছেন? আমি আগে এটা আমার নিজস্ব একটা চিন্তা এই কারেকশন আছে, সেটা হলো আমি বাঙালি মনে করি না, আমি মনে করি আমি বাংলাদেশি। আচ্ছা। এটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বললাম। হুম হুম সো এইটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ মনে করে যে আমি এখানে আমার দেশের আমার অরিজিন হলো আমার বাংলাদেশ, তাই না? সেটা আমার আজীবন মনে রাখতে হবে, আমার সেটা চিন্তার ধারণার মধ্যে রাখতে হবে আমার। আহ, তো সেই ক্ষেত্রে আমার দেশের সংস্কৃতি বলেন, আমার দেশের মানুষের প্রতি ভালোবাসা বলেন, এটা তো আমার ব্যক্তিগত একান্ত। এখানে তো কেউ আমার ভাগ নিতে পারবে না। আমি যতই এখানে রাইট ব্রিটিশ ব্রিটিশ হই না কেন, আমার কিন্তু অরিজিন ঘুরে ফিরে ওই আমি বাংলাদেশি। সো রাইট। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি সে ইচ্ছে করে এখানে, যেমন একটু আগে সালমা সুমি বললেন যে এখানে রেসিজমের ব্যাপারটা বললেন, এবং প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা হুম হুম কিন্তু অন্যান্য দেশের চেয়ে এখানে এসে আর কমফোর্ট ফিল করেন হুম ইউরোপীয় হুম। অন্যান্য দেশের চেয়ে। তো এখন পর্যন্ত যেটুকু আমার টুকটাক ঝামেলা থাকে বা সবখানে থাকে, এটা তো 100% একুরেট হবে না কোথাও। তো এখন পর্যন্ত আমরা এখানে সেই ব্যাপারটা, এবং এখানে আপনি জানেন যে প্রত্যেক বছরে বৈশাখী মেলা হয়, হুম হুম আমাদের কমিউনিটির প্রোগ্রাম হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আমাদের মিলন মেলা হয়, বিশেষ করে সামার, এখন সামার চলছে। সামারে আমাদের বেশ কয়েকটা পিকনিক হবে আমাদের একদম কমিউনিটির বেইজের, আমাদের বন্ধু বান্ধব বা বাংলাদেশি যারা সবাই। এবং আমরা এতটা আন্তরিক যে আমরা কোনোটা মিস করতে চাই না আর কি। মানে এই সব জায়গায় এইসব প্রোগ্রামে গেলে হয় কি, আমার যেমন আমার একটাই ছেলে আমাদের, সো জি। ও তো আসলে বাংলা বলতে পারে, আলহামদুলিল্লাহ বাংলা বলতে হুম পারে, হুম হুম। বেশ ভালো বলতে পারে। এবং শুরুতেই কিন্তু আমরা ওকে বাংলা বেশ ভালো শিখিয়েছিলাম। আম, বুঝেছো, শুনেছো, এভাবে কথা বলতো আর কি, মানে শুদ্ধ আচ্ছা ভাষায়। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। যখন ওর প্রাইমারি লেভেলটা পুরোপুরি শুরু হলো, তখনও একটু মানে হার্ড ফিল করলো, বাংলা বলা খুব কম হয়। বাট হুম হুম। আমরা বাসায় কিন্তু বাংলা বলি। যখনই সে বাসায় থাকে আমরা অলওয়েজ বাংলা কথা বলি তার সাথে। সে অনেক সময় তার বুঝতে কষ্ট হয়, সে একটু স্ট্রাগল ফিল করে, তখন আমরা হয়তো একটু ইংলিশে টাচ করি, বাট মোস্টলি আমরা বাংলা কথা বলি, যে হুম ওর হুম হুম। যাতে এই প্র্যাকটিসে থাকে, বাংলা কথা বলার রাইট। অভ্যাস থাকে। তো ওই যে বললাম যে যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ মনে করে যে আমি ইংল্যান্ডে আসছি, এখন তো আমার ইংলিশ হয়ে যেতে হবে, ইংলিশ তো হওয়ার সম্ভব, কোনো সম্ভব না, মানে ব্রিটিশ। কিন্তু ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা আছি, আচ্ছা। বাংলাদেশি এখনো আছি, এবং ফিউচারে থাকবো। এবং আমার ছেলেকেও আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করতেছি আমরা যাতে ও সেই হুম আমাদের হুম। অরিজিনটা সে বহন করতে পারে। জি জি জি, ধন্যবাদ। না আসলে বাংলাদেশের সত্তাকে যে আপনারা আসলে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, এটা আমাদের জন্য আসলে অনেকটাই কৃতজ্ঞ আপনাদের প্রতি, যে উন্নত বিশ্বে থেকেও বাংলাদেশের সত্তাকে আপনারা ধরে রাখছেন। তো ধন্যবাদ বিষয়টি আমাদের ক্লিয়ার করার জন্য। তো আমি একটু আসতে চাই সালমা সুমি আপনার কাছে। আমি যতটুকু জানি আপনি শিক্ষকতা করছেন লন্ডনে। সো ওই জায়গা থেকে আসলে কারণ লন্ডন বা উন্নত বিশ্বের কথা যখন আমরা প্রথমে চিন্তা করি, তখন আমাদের পড়াশোনাটা মাথায় আসে।
একটা উন্নত পড়াশোনা বা একটা ভালো জায়গায় পড়াশোনা। তো অ্যাকচুয়ালি স্কুল বা কলেজগুলোতে বা ইউনিভার্সিটি গুলোতে ওখানে পড়াশোনার কস্ট বা খরচ কেমন যায় বা সুবিধা কেমন, বা বাংলাদেশে আমি যদি পড়াশোনার সিস্টেম বলি, এটার সাথে আসলে ইংল্যান্ডের কেমন পার্থক্য আছে, যদি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। এটা আসলে একটা ব্রড ডিসকাশন, বাট আমি একটু জি। শর্টে যেটুকু বলবো যে এখানে পাবলিকলি ফান্ডেড যে স্টেট স্কুলগুলো, মানে সরকারি যেসব প্রাইমারি এবং হাই স্কুলগুলো আছে, এগুলোতে কোনো টিউশন ফিস নেই। আমি কলেজ এবং ইউনিভার্সিটির ব্যাপারটায় পরে আসবো। ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে ফ্রি লাঞ্চ, ফ্রি এক্সকারশন, ডে ট্রিপ, শুধু ইউনিফর্মটা কিনতে হয়। ইউনিফর্ম আপনার প্রাইমারি সেকেন্ডারি সব সব জায়গায় কিনতে হবে। আবার সেকেন্ডারি স্কুলগুলোতে লাঞ্চ পে করতে হয়, বাট যারা লো ইনকাম বেসড ফ্যামিলি, এবং এটা গভর্নমেন্ট থেকে অনুমোদিত, যাদের ফ্যামিলি লো ইনকাম বেস তাদেরকে লাঞ্চ ফ্রি দেয়া হয়। আর এদেশে বাচ্চাদের 16 বছর বয়স পর্যন্ত বাসে ট্রাভেল ফ্রি। শুধু একটা 5 পাউন্ড রেজিস্ট্রেশন ফিস দিয়ে জাস্ট একটা ট্রাভেল পাস নিতে হয়, যেটা বাসে যখন আপনি বাচ্চারা উঠে তখন ওটা ট্যাপ করতে হয় বাসে। এবং ওটা না থাকলে ড্রাইভার অনেক সময় চার্জ করে, অথবা ওয়ার্নিং দেয় ফার্স্ট টাইম যেন সেকেন্ড টাইম এটা মিস না করে। সো 16 বছর বয়স পর্যন্ত বাসে কোনো ভাড়া নেই বাচ্চাদের। সো তার মানে ট্রাভেল কস্টটাও এখানে ফ্রি। তবে প্রাইভেট এবং গ্রামার স্কুলগুলোতে একটু স্কুল কোচের ব্যবস্থা রয়েছে। যদি বাচ্চারা বাসে না যেয়ে, অথবা প্যারেন্টরা যদি তাদের নিজেদের গাড়িতে ড্রপ ইন ড্রপ অফ করতে না পারে, তখন সেই ক্ষেত্রে বাচ্চারা স্কুল কোচ গুলো ইউজ করে। তখন ওখানে মিনিমাম একটা অ্যামাউন্ট পে করতে হয়, এবং এটা খুবই সামান্য। তবে বাংলাদেশের মতো এখানেও ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলোতে বেশ ভালো একটা অ্যামাউন্ট গুনতে হয় প্যারেন্টদের, এবং ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলোতে আসলেই ভালো পড়াশোনা হয়। যারা রিচ ফ্যামিলির তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট মানে প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদের পাঠায়। এটা গেল খরচের কথা। আর যদি আমি ক্লাস সাইজের কথা বলি, এখানে ক্লাস সাইজ গুলো অনেক বাংলাদেশে যেমন ক্লাস সাইজ গুলো অনেক বড়, কিন্তু এইখানে একটা ক্লাসে আপনি ম্যাক্সিমাম 30 থেকে 35টা বাচ্চা পাবেন, এবং 30 থেকে 35টা বাচ্চার জন্য 2 জন করে টিচার থাকবে। একজন থাকে মেইন টিচার, আরেকজন থাকে অ্যাসিস্ট্যান্ট। সো বাচ্চারা যে একটু শান্তিমতো দুষ্টামি করবে সেই সুযোগও নাই, যে কারণে তারা ছোটবেলা থেকে এত ডিসিপ্লিন হয়ে ওঠে যা আপনি আসলে নিজে দেখতে হবে, না হলে বুঝবেন না। বিশেষ করে আমার ছেলে গ্রামার স্কুলে পড়ে, ও পাবলিক সেকেন্ডারি না, পাবলিক সেকেন্ডারি হচ্ছে যেটা গভর্নমেন্ট ফান্ডেড স্কুলগুলো, আর মানে নর্মাল যে হাই স্কুলগুলো। আর গ্রামার স্কুল হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট স্কুল আর পাবলিক সেকেন্ডারির মাঝামাঝি একটা স্কুল। বাংলাদেশে যেমন ক্যাডেট কলেজ আছে, একদম সিমিলার ওই রকম। এদের পাংচুয়ালিটি, ডিসিপ্লিন একদম আমার মনে হয় যে সবার থেকে আলাদা। এরা যখন স্কুলে ঢুকে তখন লেনিয়ার টাচ করে ঢুকতে হয়, হেড টিচার নিজে গেটে দাঁড়িয়ে থাকে, যেটা আসলে সারপ্রাইজিং ছিল প্রথম দিকে আমার জন্য, যে হেড টিচার নিজে দাঁড়িয়ে আছে। সামটাইমস হেড টিচার যদি কোনো কারণে না আসতে পারে, তাহলে ডেপুটি হেড অথবা হেড অফ দ্য ইয়ার, প্রত্যেকটা ইয়ারের একজন করে হেড থাকে। এভরি সিঙ্গেল ইয়ার, মানে ইয়ার 7 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা হেড থাকে। সো কেউ না কেউ গেটে দাঁড়িয়ে থেকে যে বাচ্চারা ঠিকমতো লাইন আপ করে ঢুকছে কিনা। এবং স্কুলের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ তো তাদের ব্রেক টাইম অথবা লাঞ্চ টাইম ছাড়া ফোন ইউজ করা একদম নিষেধ, প্রহিবিটেড। যদি ফার্স্ট টাইম ধরতে পারে কোনো টিচার বা কোনো সিকিউরিটি গার্ড, তাহলে ফার্স্ট টাইম ওয়ার্নিং দেয়, সেকেন্ড টাইম প্যারেন্টকে ইমেইল করে। এবং ওদের পয়েন্ট সিস্টেম আছে ওইখানে। পয়েন্ট সিস্টেম মানে ওগুলা সব মাইনাস পয়েন্ট, -1 to এগুলা ডিপেন্ড করে যে কোন লেভেলের সে রুল ব্রেক করলো তার উপরে। এবং স্কুল যখন শেষ হয় তখন মেইন রোডে যে বাস স্টপ আছে দুই পাশে, দুই সাইডে 2 জন করে টিচার চলে যায়, এবং বাস থামার পরে বাচ্চারা লাইন আপ হয়ে বাসে উঠে। এবং ড্রাইভারকে বলা থাকে যে কোনো ধরনের কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যদি তারা নোটিস করে, যেহেতু বাচ্চাদের ব্লেজারে স্কুলের নাম থাকে, লেনিয়ার্ডে স্কুলের নাম থাকে, সো কোনো ধরনের কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যদি তারা নোটিস করে, তাহলে যেন স্কুলে ইনফর্ম করা হয়। কাজেই বাচ্চারা বাসেও বসে থাকে একদম মনে হয় যেন কিচ্ছু জানে না, এরকম একটা ব্যাপার আর কি। সো এই ব্যাপারটা আসলেই আমার আমার মনে হয় বাংলাদেশে এটা অনুপস্থিত, এই যে অনুপস্থিত আছে না, ডিসিপ্লিনের আসলে ব্যাপারটা। এবং বাংলাদেশে হ্যাঁ ডিসিপ্লিনে রাইট অনেক কিছু অনুপস্থিত রয়েছে। জি বলুন। আবার এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, কোর্স ওয়ার্ক হয়, যে কারণে যখন মেইন এক্সাম গুলা হয় লাইক জিসিএসসি অথবা এ লেভেল, তখন আমি খেয়াল করে দেখেছি যে আমার কিছু রিলেটিভ আছে, আমার ছেলে তো এইবার ইয়ার 9-এ, ও আরো 2 বছর পরে জিসিএসসি তে বসবে ইয়ার 11-এ গিয়ে। সো ওদের মেইন যে এক্সামগুলি, মেইন এক্সামের সময় ওদের প্রেশার থাকে খুব কম, কারণ ওদের মিনিমাম 4 মাস আগে ওদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, কারণ ওরা সবসময় কন্টিনিউয়াস কোর্স ওয়ার্কের মধ্যে থাকে।
এবং শুধু গ্রুপ ওয়ার্ক না, ওদের প্রাইভেট পার্সোনাল রিসার্চও করতে হয়। এবং ওরা যখন ইয়ার 9-এ থাকে তখন বাংলাদেশে যেমন আমরা আমাদের সময় বা এখন সবসময় আমরা দেখেছি যে সায়েন্স আর্টস কমার্স চুজ করতে হয়, কিন্তু এই দেশে ওরা এটা করে না। এটা হচ্ছে ওরা ইয়ার 10-এও ওরা সায়েন্স আর্টস কমার্স সব পড়বে, তারপর ইয়ার 11-এ যখন যাবে জিসিএসসি পরীক্ষার জাস্ট 1 বছর আগে তখন ওদেরকে চয়েস দেয়া হয়, মানে আফটার জিসিএসসি ওদেরকে চয়েস দেয়া হয় যে এখন তুমি তুমি যেহেতু সব পড়ে আসছো এবার তুমি চুজ করো যে তুমি কোন দিকে যাবা, তুমি সায়েন্স আর্টস অথবা বিজনেস, তুমি কোনটা কোনটা চুজ করতে চাও। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কারণ বাচ্চারা আগে থেকে সবকিছু জানলো বুঝলো, তারপর তারা চুজ করলো যে সে কোনটা নিবে। এতে করে তাদের ফিউচার ক্যারিয়ার ডেভেলপমেন্টে একটা মানে বেশ একটা হেল্প হয়। এবং এদের কগনিটিভ ডেভেলপমেন্ট এত স্ট্রং হয় কারণ ওরা যে সিলেবাস বেস যে পড়াশোনা এগুলা ওরা শুধু টেক্সট বুকের মধ্যে ওরা সীমাবদ্ধ থাকে না, ওদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে অনেক স্টাডি করতে হয়। এবং ওরা ওদের যে অ্যাসেসমেন্ট গুলো থাকে, রাইটিং প্রজেক্ট গুলো থাকে, এগুলি ওরা সবসময় ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করে এগুলার আনসার করে। এবং ওদের গ্রেড, স্পেশালি গ্রামার স্কুলের বাচ্চাদের গ্রেড পাবলিক সেকেন্ডারির চেয়ে আরো ভালো হয়, কারণ টিচাররা একটু স্ট্রিক্ট থাকলেও ওরা এমন ভাবে মেনটেন করে যাতে বাচ্চাদের মেন্টাল কোনো প্রেশার না পড়ে। এটা এটা একটা পার্থক্য আমি মনে করি। আর তবে আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, আপনি যদি হাফ স্কলারশিপ পান অথবা ফুল স্কলারশিপ পান, এটা তো আসলে ফুল স্কলারশিপ তো একটু টাফ। তো হাফেল যারা কোনো স্কলারশিপই পায় না তাদের জন্য আসলে স্টুডেন্ট ফিনান্সের একটা ব্যবস্থা আছে, যেটা যেমন আপনার সবার তো সব ধরনের সামর্থ্য থাকে না। সো যারা মনে করে যে আমার মেধা আছে কিন্তু আমি টিউশন ফিসের জন্য পড়তে পারবো না, এরকম কোনো হতাশার কারণই নেই এখানে, কারণ আপনার স্টুডেন্ট ফিনান্সের ব্যবস্থা আছে। আপনি যেই সাবজেক্টে চান, আপনি যদি এলিজিবল হন এই সাবজেক্টে, আপনি যদি ইউনিতে এই সাবজেক্টে চান্স পান, তাহলে সে সেই সাবজেক্টে পড়তে পারবে। স্টুডেন্ট ফিনান্সের অ্যাপ্লাই করলে ইজিলি ওরা স্টুডেন্ট ফিনান্স পেয়ে যায়। তারপর যখন ওরা পড়াশোনা শেষ করে জবে ঢুকে তখন একটা সার্টেন অ্যামাউন্ট ওরা চুজ করতে পারে যে আমি হয়তো 1% আমার স্যালারি থেকে 1% বা 2% আমি দিয়ে আমি স্টুডেন্ট ফিনান্স যেটা নিলাম ওটা আমি পেমেন্ট করে দিব। সো এখানে এই সুবিধাটা এটা একটা বিশাল সুবিধা, কাজেই যে কারণে হ্যাঁ। এবং এখানে 16 ইয়ার্স এর পরে স্পেশালি জিসিএসসি পরীক্ষার পরে যে বাচ্চাদের একটা ভ্যাকেশন থাকে, ওই ভ্যাকেশনে বাচ্চারা নিজেরা স্বেচ্ছায় প্যারেন্টকে বলে যে তোমার কাছ থেকে আর কত পকেট মানি নেবো, এবার আমি একটু পার্ট টাইম জব করি। দেখা গেলো যে উইকলি 8 আওয়ার্স অথবা কেউ 16 আওয়ার্স জব করে, স্যাটারডে সানডে যেহেতু সব ক্লোজ, গভর্নমেন্ট হলিডে। সো 16 ইয়ার্স এর পর থেকেই বাচ্চারা ইন্ডিপেন্ডেন্ট হয়। কিন্তু আমাদের আমলেতে আমরা যখন মাস্টার্স পড়তাম তখনও আমরা পকেট মানি নিতাম বাবা মায়ের কাছ থেকে, মানে চাকরি না পাওয়া পর্যন্ত সরকারি 23 বছর 32 বছর পার হয়ে যেত তারপরে। তবে এখনকার কথা আলাদা, এখন আমি দেখি যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা টিউশন করাচ্ছে এবং নিজেরা পকেট মানি নিজেদেরটাই নিচ্ছে, এবং সামটাইমস আমি শুনি যে ওরা বাবা মাকেও পাঠাচ্ছে। এটা আসলেই একটা খুব ভালো লাগার মতো একটা বিষয়। কিন্তু আমাদের আমলেতে আমরা 100% ডিপেন্ডেন্ট ছিলাম বাবা মার উপরে, এটা তো আমরা ভাবতেও পারতাম না। সো এই কান্ট্রিতে 16 ইয়ার্স থেকে এই বাচ্চাদের মধ্যে এই মেন্টালিটিটা তৈরি হয় যে বাবা মার কাছ থেকে এইভাবে পকেট মানি নেওয়া ঠিক না, এটা ওদের উপর প্রেশার হয়ে যায়। সো এই ব্যাপারগুলোর কিছু ডিফারেন্স আছে। আবার যেমন এইখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধু যে সাবজেক্টগুলি আপনি নিয়ে পড়াশোনা করবেন শুধু যে সেগুলোর উপরে ফোকাস করা হয় তা না, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর উপরে প্রচুর ফোকাস করা হয়। প্রত্যেকটা ক্লাসে এভরি সিঙ্গেল চাইল্ড ওরা কিছু না কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ থাকে। এটা হতে পারে মিউজিক, স্পোর্টস, ড্রামা, আর্টস, আর সামটাইমস ওরা বিভিন্ন ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিসও করে। যেমন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটগুলির মাধ্যমে ওরা এভরি উইকেন্ডে ওরা ভলান্টিয়ারিং করে। ওখান থেকে যেই মানিটা আর্ন হয় ওদেরকে জাস্ট একটা সম্মানই দেয়া হয় এবং বাকিটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে চলে যাচ্ছে। এবং বাচ্চারা কিন্তু খুশি হয়ে এই কাজগুলি করে এবং এটা ওরা ওদের সিভিতে ইন ফিউচার ওদের সিভিতে এইটা যখন অ্যাড করে তখন এটা ওদের জব সেকশনে গিয়ে এটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ এটা আসলে এই কান্ট্রিতে আসলে এরা মানে খুবই হিউম্যানিটিজ একটা কান্ট্রি। এরা মানুষের মানবতা, মূল্যবোধ, এরা মুসলিম না ঠিকই, কিন্তু এরা আমার মনে হয় যে সামটাইমস এদের অ্যাক্টিভিটিস দেখলে আপনি মনে করবেন যে আসলে আমরা ওদের থেকে অনেক পিছিয়ে আছি মানবতার দিক থেকে। ওরা বাচ্চাদেরকে এইভাবে শিখায়, এইভাবে বড় করে যে ওদের মনে দয়া মায়া, সহমর্মিতা, একে অপরের প্রতি সম্মান,
ভালোবাসা, একে অপরের বিপদে এগিয়ে আসা, সাহায্য করা, এই ব্যাপারগুলি এই দেশের বাচ্চাদের মধ্যে খুবই দৃশ্যমান, খুবই দৃশ্যমান। রাস্তাঘাটে আপনি সিক হয়ে যাবেন। এই যে এখন থার্ড টাইম হিট ওয়েভ চলছে, আমাদের টেম্পারেচার আজকেও 32, যেটা জি আসলে জি রিডিকিউলাস। কারণ 9 মাস শীতের মধ্যে থাকার পরে হঠাৎ করে যখন টেম্পারেচার 30-র উপরে উঠে যায়, তখন হ্যান্ডেল করা খুব টাফ। আপনি দেখবেন যে রাস্তাঘাটে কেউ কোনো একটা অ্যাডাল্ট যদি অসুস্থ হয়ে পড়ে এবং এটা যদি স্কুল ছুটির পর হয়, তখন আমি নিজেই খেয়াল করেছি যে হাই স্কুল অথবা 6 ফর্মের বাচ্চারা এগিয়ে আসে, খবর নেয় যে কি হয়েছে, তোমার কোনো হেল্প লাগবে কিনা, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব কিনা, কিংবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা যাকে আমি কল করতে পারি অন বিহাফ অফ ইউ। এগুলা তো আসলে রেয়ার। এগুলা পরিবার থেকেও শিখায়, এগুলা স্কুল স্কুল থেকে সবচেয়ে বেশি শিখায়। বেশি সবচেয়ে বেশি শেখানো ওরা হয়। শিখে স্কুল থেকে, কারণ মোস্ট অফ দ্য টাইম ওরা স্কুলে থাকে। এবং অনেক হাই স্কুলগুলোতে আছে যেখানে জুমার নামাজের ব্যবস্থা আছে। হচ্ছে এটা তো মুসলিম কান্ট্রি না। তারপরেও যেমন আমার ছেলে সবসময় জুমার নামাজটা স্কুলে পড়ে টার্ম টাইমে, আর হলিডেতে ওর বাবার সাথে মসজিদে যায়। সো সবকিছু মিলে আমার মনে হয় বাচ্চাদের ডিসিপ্লিন করা, পাংচুয়ালিটি শেখানো, বাচ্চাদের এটিকেট শেখানো, বাচ্চাদেরকে একটা যে উচ্চমানের শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় করা, এটা আসলে মাঝে মধ্যে ভাবি যে আসলে আল্লাহর রহমত হয়তো, এছাড়া কখনোই পসিবল ছিল না। জি, ধন্যবাদ সালমা সুমি, আপনাকে আসলে একটা লম্বা টাইম আসলে আমাদেরকে এডুকেশনাল সিস্টেম নিয়ে আলোচনা করেছেন বা বলেছেন ইংল্যান্ডের। আসলে আপনার বক্তব্যটার আলোকে মানে আমি অসাধারণ কিছু অ্যামেজিং তথ্য পেয়েছি। এবং শুধু এটা আমার জন্য না, এটা যারা আপকামিং বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছে, স্কুল বা কলেজ, তাদের জন্য আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং তারাও চাইলে এখান থেকে অনেক কিছু অ্যাপ্লাই তারা করতে পারে তাদের কর্মক্ষেত্রে। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতো বিষয়টা গুছিয়ে বলার জন্য আমাদেরকে। সো আমি অনেক কিছু এখান থেকে জানতে ভাইয়া, পারলাম, জাস্ট শিখতে পারলাম। জি জি, জাস্ট একটা একটা লাইন আমি অবভিয়াসলি। একটু বলি, সরি টু ইন্টারাপ্ট ইউ। যে আমার মনে হয় যে সমস্যা নেই। বাংলাদেশে আমরা Obvious. স্কুলগুলিতে যদি এক্সট্রা হ্যাঁ, কারিকুলার অ্যাক্টিভিটিজ এর প্রতি একটু একটু স্ট্রংলি আমরা যদি একটু দৃষ্টি রাখি, তাহলে বাচ্চারা যে যেমন মোবাইলে বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, অথবা রাইট বিভিন্ন ধরনের আপনি বিভিন্ন ধরনের অ্যাডিকশন এখন বাংলাদেশে আছে। সো আপনি রাইট যদি রাইট। কোনো একটা বাচ্চাকে কোনো ধরনের স্পোর্টস, মিউজিক, আর্টস, ড্রামা বা যে কোনো একটা ভলেন্টারি কাজে যদি আপনি তাদেরকে উৎসাহিত করতে পারেন, তাহলে ওরা পড়াশোনার পাশাপাশি ওগুলোতেই ফোকাস করবে। অন্যান্য যে ব্যাড হ্যাবিটস আছে, এগুলা থেকে ওরা ইজিলি বের হয়ে আসতে পারবে। শুধু আমরা যারা বড় আছি, আমরা শুধু টিচাররা না, আমরা যারা বাবা মা আছি বা পাড়া প্রতিবেশী বা অ্যাডাল্ট আছি, কিংবা প্রতিনিধি যারা, তারা যদি এই ব্যাপারে একটু সচেতন হয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলির দিকে বাচ্চাদেরকে উৎসাহিত করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের অপরাধ 50% কমে যাবে, কমে আই যাবে, বিলিভ। রাইট। রাইট রাইট। এখানে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন। আসলে আমরা বাংলাদেশের এডুকেশন শিক্ষা ব্যবস্থা যেটা দেখেছি, মানে জাস্ট রেজাল্টের উপরই সবাই ফোকাস দেয়। এবং আপনি আরো একটা পয়েন্ট বলেছিলেন আমাদেরকে, যেমন বিভিন্ন বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স, যেমন আমরা যেটা দেখি একজন একটু ভালো রেজাল্ট করলেই তাকে সায়েন্স নিতে হবে, আবার একটু দেখা গেছে কম রেজাল্ট করলে তাকে আর্টস নিতে হবে, এরকম একটা আমরা বেঁধে দিই। যার কারণে দেখা গেছে ফলপ্রসূ আসে না। এবং আপনার বক্তব্য আলোকে যেটা বলেছি, যে বুঝতে পেরেছে যে আমরা ওখানে আসলে বাচ্চাদের খুবই স্কিলফুল, মানে ক্রিয়েটিভনেস নিয়ে হচ্ছে গড়ে তোলা হয়, বিশেষ করে কোকালাম অ্যাক্টিভিটিস গুলোতে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমাদের উচিত আসলে এই সিস্টেম গুলো বিল্ড আপ করা, সবাই সবার জায়গা থেকে, স্কুল, কলেজ এবং পরিবার। তো ধন্যবাদ বিষয়টি পুরোপুরি ভাবে ক্লিয়ার করার জন্য। তো আমি একটু আসতে চাই জিয়াউল ইসলাম আপনার কাছে। আমি একটু আসলে, আমরা বাংলাদেশিরা তো একটু আতিথ্য পরায়ণ, সংস্কৃতি প্রিয়। সো ওই জায়গাটা আপনি এটা কিছু বলেছিলেন আমাদেরকে, তো আমি একটু আরো বিস্তারিত জানতে চাই যে আসলে ওখানে সংস্কৃতিটা কিভাবে পালিত হয় বাংলাদেশ, যেমন ঈদ বা হচ্ছে পহেলা বৈশাখ এরকম। আমি ওইটা ওই 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 প্রসঙ্গে যাওয়ার আগে একটু আমি অ্যাড করি। সেটা হলো যে সুমির আলোচনার প্রেক্ষিতে আমার কিছু কথা মনে পড়ে গেল। অবশ্যই। সেটা হলো স্কুলের ব্যাপারে হ্যাঁ। কিছু কিছু পয়েন্ট আমি আমার খুবই চোখের সামনে ভাসে সবসময়ের জন্য। হুম, সেটা হলো যে স্কুলের একটা ব্যাপারটা হলো যেখানে কোনো বডি টাচ করে কোনো বিচার করা হয় না, স্কুলের ছাত্রদেরকে কোনো মারা হয় না। এটা হলো একদম মানে এটা সংবিধানই নাই এই দেশে। এই দেশের রাইট। সংবিধানে নাই যে কাউকে আপনি টাচ করতে পারবেন, আপনি মুখ দিয়ে যা বলার বলতে পারবেন। সো স্কুলেও একই ব্যাপারটা দেখলাম আমি, যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিনও এরকম ঘটনা ঘটে নাই আমার জানা মতে যে কোনো ছাত্রকে টিচার টাচ করেছে বা বডিতে থাপ্পড় দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। কি করে একটা অদ্ভুত শব্দ আছে, আপনি হয়তো শুনলেও অবাক হয়ে যাবেন। যেমন আমরা বলি ডিটেনশন বাংলাদেশে, মানে এটা জি। কি কারা করে? পুলিশ করে ডিটেনশনে নেয় আসামিদেরকে, তাই না? রাইট রাইট। এখানে এই শব্দটা আমাদের হাই স্কুলে চালু আছে, এখানে হাই স্কুলে এরা স্টুডেন্টরা যদি কোনো অপরাধ করে, টিচার তাকে ডিটেনশনে দেয়। ডিটেনশন বলতে এখানে বোঝায়
ওকে স্কুলে আওয়ারের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা ওকে আলাদা একটা রুমে বসায় রাখা হবে। এলো হুম, শাস্তি, এটাকে বলে আইসোলেশন। রাইট। ডিটেনশন। আরেকটা ব্যাপার হলো যে বাচ্চারা অনেক সময় মোটা হয়ে যায় স্কুলে, প্রাইমারিতে বেশ করে ফ্যাট হুম, ফ্যাট হুম, হয়ে যায়। তখন স্কুল থেকে টিচাররা ওদেরকে ইনস্ট্রাকশন করেছে যে মানে ওদেরকে নির্দেশনা দেয় যে তোমরা কিভাবে ফুড ম্যানেজ করবা বা কিভাবে কি ফুড খাবা না খাবে, এটা ওরা স্কুল থেকে হুম, বলে হুম, দেয়। এবং বাবা মাকে জানাই দেয় যে ওর জন্য স্পোর্টস জরুরি, খেলাধুলা করতে হবে বেশি করে, কেন মোটা হয়ে যাচ্ছে। এটা হুম, এখানে হুম, এটা খেয়াল করে শুরু থেকেই। কারণ মোটা হয়ে যাওয়া মানে হলো সে একটা আসলে বোঝা। এটা আমার শুনতে খারাপ শোনায়। কোন হুম, বাচ্চারা মোটা হয়ে যাওয়া মানে সে সমাজের জন্য বোঝা, ফ্যামিলির জন্য বোঝা, এবং সে অনেক ধরনের রোগ ব্যাধি সে জড়াই যায় শুরুতেই। তো এটা খুব আচ্ছা। কেয়ারফুলি এখানে হ্যান্ডেল করে। এবার আসি আপনার যে আপনি প্রসঙ্গটা বললেন যে কালচারের ব্যাপারটায়। আচ্ছা, আমি একটু কালচারের বিষয়টা আসতে চাই। তার আগে একটু মনে হয় সালমা সুমি আপু কিছু বলবেন একটু হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা। আমি হ্যান্ড রাইজ করেছি এই কারণে, কারণ আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভুলে গেছি, সেটা হচ্ছে ডে রাইট। ট্রিপ অথবা এক্সকারশন। এটা একদম প্রাইমারি লেভেল থেকে শুরু হয়। এরা হুম, হুম, আহ, বাচ্চাদেরকে হয়তো 1 দিন অথবা 3 দিন, আর যারা সেকেন্ডারি লেভেলে ওদেরকে 7 দিনের জন্য এক্সকারশন অথবা ডে ট্রিপে নিয়ে যায়, এবং সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে এবং ফোন ছাড়া। যেমন হুম, আমার বাচ্চা লাস্ট ইয়ার সে ফরেস্টে গিয়ে থেকে ক্যাম্পেইন করে এসেছে 1 উইক। ফোন তো ভালো কথা, কোনো বাচ্চাকে স্মার্ট ওয়াচও অ্যালাউ করা হয়নি। তাদের সাথে আমাদের যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের একমাত্র ভরসা ছিল ইনস্টাগ্রামের টিচাররা ছবি পোস্ট করতো, অথবা ছোট্ট 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 হুম, ভিডিও ক্লিপ পোস্ট করতো যখন তারা নেটওয়ার্কের মধ্যে যেত তখন। সো হুম, এটা হুম, এটা হুম, মানে হচ্ছে বাচ্চাদেরকে নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, প্রকৃতির সাথে মিশে যাওয়া, এবং নেটওয়ার্কের বাইরে ফোন ছাড়া, ডিভাইস ছাড়া যে 7 দিন যে বাচ্চারা ছিল নিজেদের, একদম মর্নিং থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার, মাঝখানে যে অ্যাক্টিভিটিস সবকিছু তারা নিজেরা করেছে। নিজেদের কাপড় নিজেরা ওয়াশ করা, নিজেদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু নিজেরা রেডি করা, এবং এই যে বাবা মার কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে ডিটাচ হয়ে 7 দিন থাকার হুম, ফলে হুম, হুম, ফ্যামিলির হুম, প্রতি তাদের, বিশেষ করে আমার ছেলে যখন ফিরে আসলো আমি দেখলাম যে সে মানে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট আচ্ছা, আমাদের আচ্ছা। সাথে সে ক্রিয়েট করেছে, কারণ সে তো সাত হুম, দিন হুম, আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারে নাই। সো এই রাইট। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো ডে ট্রিপ এক্সকারশন এগুলো আমার মনে হয় বাংলাদেশি স্কুল কলেজগুলিতে হুম, হুম, আরো হুম, আরো বাড়াতে হবে, তবে অবশ্যই উইদাউট ডিভাইস। সাথে যদি ডিভাইস রাইট। থাকে, আপনি গেলেন, ঘুরতে গেলেন স্কুল থেকে বা কলেজ থেকে, আপনাকে এক্সকারশনে নিয়ে যাওয়া হলো, আপনি তো সেই হুম, ফোনেই হুম, হুম, থাকলেন। সো রাইট, আমার রাইট। মনে হয় এই ব্যাপারটার প্রতিও একটু খেয়াল রাখা দরকার। আচ্ছা। ধন্যবাদ আমাকে আবার জি, সময় দেওয়ার জন্য। জি, 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 ধন্যবাদ সালমা সুমি। আপনি আসলে বিষয়টা খুব সুন্দর মতো ক্লিয়ার করেছেন আমাদের, যে আসলে এখান থেকে আমি আপনার শুরু বক্তব্য এবং শেষের এবং ভাইয়ার কাছ থেকে আমরা লাস্টে অনেক পয়েন্ট জানতে পেরেছি। সো এগুলো আসলে আমি মনে করি খুবই খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, বা যারা এখন বর্তমানে বিশেষ করে কেজি স্কুল থেকে শুরু করে প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, সো তারা এই বিষয়গুলো অ্যাপ্লাই করলে আমি মনে করি বাংলাদেশে ওই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো কিছু করতে পারবে, আই গেস। আমারও একটা স্বপ্ন আছে। যাই হোক, আমি একটু আসতে চাই জিয়াউল ইসলাম আপনার কাছে, সংস্কৃতি বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। জি। আরেকটু আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো যে জি, অবশ্যই। যেটা সুমি বলেছে আগে, যে এখানে ওই যে হাই স্কুলের ব্যাপারটা, যে গ্রামার হুম, স্কুল এবং নর্মাল যে জেনারেল যে হাই স্কুলগুলি, এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। মানে আহামরি কিছু না, এটা এমন না যে গ্রামার স্কুলে পড়লেই সে বড় কিছু হয়ে যাবে, হুম, অথবা হুম, নর্মাল হাই স্কুলে পড়লে সে কিছু হতে পারবে না। এটা কিন্তু ব্যাপারটা এরকম না। এটা হলো আসলে বেসিক্যালি হলো আমাদের একটা মানসিক প্রশান্তি যে একটা ভালো স্কুলে সে পড়লো। এবং এখানে কিন্তু চান্স পেতেও আবার একটা ঝামেলা আছে। ওই ক্লাস 5 থেকেই টিউশন করতে হয়, প্রিপারেশন নিতে হয়, যেটা আমি আমার ওয়াইফ আমাদের ছেলের জন্য করেছে আর কি। এটা হলো গ্রামার স্কুলের ব্যাপারটা। গ্রামার স্কুলের একটু ডিফারেন্স আছে, এবং ফিউচারে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কিছুটা এরা অ্যাডভান্টেজ পায় এখানে। এটা একটা ব্যাপার আছে। আর হলো আপনি যেটা বলছেন যে, ও একটা যেটা বলেছেন প্রাইভেসি, সেটা আমি আসলে ভুলে গেছিলাম। প্রাইভেসি ব্যাপারটা যে জি। এতটা মেনটেন করে এরা হুম, সব হুম, হুম, জায়গায়, মানে প্রাইমারি, হাই স্কুল, আপনার বা ও লেভেল বলেন, যে এ লেভেল বলেন, এবং পাবলিক লেভেলেও প্রায় প্রাইভেসি এতটা মেনটেন করে যে আপনি মনে করেন যে এরা এত গোজামিল দেয়, মনে হবে যে গোজামিল দিচ্ছে কিছুটা, কিছুটা মানে হাইড করতে যাচ্ছে, এমন একটা ব্যাপার মনে হয়। যেমন ধরেন আমি যদি কোনো পাবলিকলি কোনো আমার ছেলের কোনো ছবি পোস্ট দেই, স্কুলে কোনো প্রোগ্রাম হলো বা ও ক্লাবে যে বাস্কেটবল খেলে, সেখানে আমি কোনো গ্রুপ ছবি কোনো পোস্ট দিই ফেসবুকে, আমি পারবো না।
ওই ছেলেদের ওর যারা সাথে সাথে ওদের ফেসটা তো আমার ওই মুছে দিতে হবে, যাতে দেখতে না পারে পাবলিকলি। এটা হার্ডলি মেনটেন করতে হবে, না হলে আমাদেরও রাইট। প্রবলেম হয়ে যাবে। এই প্রাইভেসিটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। যা দেখবেন যে আমাদের কিন্তু পাবলিকলি, বিশেষ করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই সবকিছু পোস্ট করে দিয়ে দেই হুটহাট করে। আমি ইভেন আমার ওর হাই স্কুলের নামটা পর্যন্ত আমি দিতে পারবো না, যে পোস্ট ফেসবুকে যে ওর নামটা দেখা যায়, কোন স্কুলের নাম এটা দেখা যায়, এইভাবে আমি পোস্ট দিতে পারবো না। আমি এটা আমার আমার রেস্ট্রিকশন আছে আমাদের। তো কিছু কিছু ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। এই আর আসলে মানে যেটা মেলার বিষয়গুলো ব্যাপারটা, কতটা ডিপলি তারা আসলে সিস্টেমটা করেছেন, সো অ্যামেজিং, সো অ্যামেজিং। রাইট। আরেকটু আরেকটু আমার ছেলের ব্যাপারটা বলি। সেটা হলো যে শুরুতে আমি হুম জানতাম যে এই এই ডিভাইসের ব্যাপারটা, যে আমার সুমি বললো মোবাইলের ব্যাপারটা, এটা আসলেই একটা মারাত্মক ভাবে, ভয়াবহ ভাবে এটা এখন ছড়িয়ে পড়ছে সবার মধ্যেই। মোবাইল ইউজ করে ফাঁকে ফাঁকে অন্যান্য কাজ করে, এই হলো অবস্থা আমাদের এখন সবার জীবনটা এরকম, যে আমরা মোবাইল ইউজ করি, এর ফাঁকে আমরা অন্যান্য কাজ বাজ করি। সেটা হতে রাইট। পারে বাসার কাজ বা বাইরের কাজ, এই ব্যাপারটা এরকম হয়ে হুম গেছে। তো খাবারের সময়। রাইট। সবসময়ের জন্য মোবাইল ছাড়া আমাদের কোনো আসলে গতি নাই, এরকম একটা অবস্থা আমরা ইউজ হয়ে গেছি। তো এটা, এই যে বাচ্চাদের জন্য ভয়াবহ একটা অবস্থা আমি যেটা মনে করি। তো আমি কি করলাম, যখন সে স্কুলে যাওয়া শুরু করে নাই, কেবল বই পড়া শুরু করলো সে, তখন বাসায় আমি টিভি রাখতাম, বা টিভিতে আমি কোনো চ্যানেল রাখতাম না, জাস্ট নর্মাল চ্যানেলগুলি রাখতাম। এবং তাকে আমি বই পড়ার জন্য উৎসাহ দিলাম, এবং দেখলাম সে বই পড়তে বেশ একটা মানে আগ্রহী দেখলাম তার মধ্যে। তখন সে মোবাইল সে টাচও করে নাই। হুম তো তাকে আমি বই কিনতে কিনতে এক পর্যায়ে এমন ভাবে ওরা ই করলাম যে ওর আমাদের বাসায় প্রায় 600 থেকে 700 বই এখন কেনা আছে, ওর ব্যক্তিগত বই, কিনা আউট অফ সিলেবাস। এগুলো সব ও দুইবার তিনবারও কোনো বই ও শেষ করছে পড়া। আর লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে আসছে পড়ার জন্য, ওর মা আবার এগুলো ঠিক মতন রিপেয়ার করছে, ঠিক মতন ফেরত দিয়েছে। তো এই বই পড়ার ব্যাপারটা হয় কি, বাচ্চাদেরকে যদি আপনি ছোট সময় শুরু থেকে যদি ওই মোবাইলটা না দিয়ে বই ধরাই দেন, তাহলে ওর মধ্যে একটা আগ্রহ হবেই বই পড়ার ব্যাপারে। রাইট। অনেক বই আছে মার্কেটে পাওয়া যায় বাচ্চাদের ব্যাপারে। তো আমি আসলে উপদেশ দেওয়া পছন্দ করি না কাউকেই, আর আমি নিজে না না, উপদেশ দিতে এগুলো পছন্দ অবশ্যই করি না। গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের আসলে বাবা মা থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করা প্রয়োজন। আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, আমরা শিখতে পেরেছি, এটা আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। জি। আমি অভিজ্ঞতাকে আমি শেয়ার করতেছি, জাস্ট শেয়ার করা, আমি কিন্তু কোনো উপদেশ দিচ্ছি না কাউকেই না। রাইট রাইট। এবং যখন কোভিড হলো, তখন কিন্তু অনেক বাচ্চারা স্কুলে, প্রায় আমাদের স্কুলটা প্রায়, ওর স্কুলটা প্রায় 6 মাস অফ, 6 মাস 4 মাস অফ ছিল। ওই সময়টা আরো বেশি ভয়াবহ অবস্থা। তখন আমি ওই বই আর কিনতাম। আমি বললাম যে তুমি হাউ মাচ বুক ডিউ নিড, আমি তোমাকে সব বই কিনে দেবো, তুমি স্যার আমাকে বলবা। ও হুম হুম বলতো, আমাদের এখানে ডাব্লিউ স্মিথ আছে বইয়ের সব, ওখানে যেতাম, ওরা আমাদেরকে রেগুলার চিনতো যে আমরা আসছি আমার ছেলের জন্য বই কিনতে। এরকম একটা রাইট। অভ্যাস হয়ে গেল। তো বই কিনতে দিলে, বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো বই আছে, যেগুলো কিনে দিলে ও অ্যাটলিস্ট ওই বইটার প্রতি ও আগ্রহী আগ্রহী হবে, যেটা ডিভাইস থেকে দূরে রাখার জন্য রাইট, এটা শুরু থেকে আসলে ওর ওর মন করা মস্তিষ্ক উচিত। ওদিকে ডাইভার্ট করতে করা পারলে, উচিত। হ্যাঁ রাইট, করা উচিত। আর আমাদের আসলে ওই যে আগেই বললাম যে বাংলাদেশি একটা আমাদের এখানে কমিউনিটি বেশ শক্তিশালী, সব জায়গায় আছে, শুধু আমাদের এলাকায় না। এটা হুম প্রত্যেকটা এলাকায় কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি। সেটা হুম আপনি হুম বৈশাখী মেলা বলেন, তারপর পিকনিক বলেন, বাংলাদেশি কমিউনিটি মিলে পিকনিক করা হয়। তারপরে এই যে রান্না বান্নার প্রোগ্রাম করে, এগুলো আবার আমি পছন্দ করি না, রান্না বান্নার প্রোগ্রাম করে অনেকে আবার। তারপর ফুটবল খেলি আমরা, আমাদের কমিউনিটি ফুটবলের ক্লাব আছে more than 20। বাংলাদেশি ক্লাব ক্লাব আছে আমার, নিজেরা খেলি এগুলো আমরা। হুম হুম। আর সবচেয়ে বড় প্রোগ্রামটা হয় বৈশাখী মেলা হয়, যদিও সেটা এখন আগের মতো হয় না, অন্য ওই মাইল্যান্ড পার্কে নিয়ে আসছে ওটা এখন। আগে হয়তো বেতনাল গ্রিনে, ওখানে আমরা আসলে যাই না, আমরা একটু দূরে চলে আসছি তো লন্ডন থেকে। তো এখন জি। ওইদিকে আর যাওয়া হয় না। বাট আমাদের এই এলাকায় আমরা হলাম কেন্টের মধ্যে, কেন্টের আশেপাশে আমরা আর কি, আমি জায়গার নাম না বলি। তো এখানে আমি আমাদের এই বাংলাদেশি সংস্কৃতির লোকজন প্রচুর আছে, এবং আমরা অ্যাটেন্ড করি, পিকনিকে যাই, সবাই বাস ভাড়া করে পিকনিকে যাই। সেখানে বাচ্চারা যায়, ওই একটা মিলন মেলা হয়, বাংলাদেশি লোকদের সাথে কথাবার্তা হয়। তো এটা আমি চেষ্টা করি কিপ ইন টাচে থাকার জন্য আর কি, বাংলাদেশি ভাইদের সাথে। এবার আমি এই যে কোরবানির সময় আমরা কোরবানি দিলাম, কোরবানির সময় একটা মজার ব্যাপার হলো, কোরবানি দিই আমরা, কিন্তু আমরা দেখি না গরু বা ল্যাম কোরবানি দেওয়া হয়, এখানে ছাগল আচ্ছা কোরবানি দেওয়া হয় না, কম। তো গরু কোথায় জবাই দেয় কি হয় এটা আমরা খবর রাখি না। আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখি, ওরা আচ্ছা ওই আচ্ছা। নাম নিয়ে নেয়, ওই নামের উপরে ওরা কোরবানি দিয়ে ওই আনে, আমাদেরকে ফোন দেয় যে আপনাদের মাংস এসে নিয়ে যান, আমরা গিয়ে মাংস আচ্ছা নিয়ে আচ্ছা। আসি। এগুলো হ্যাঁ করে মানে কোরবানি। পরিবেশকে এই রেখে ওরা একটা জায়গায় মেবি খুব সেফটি ভাবে এগুলা করে থাকে। আমার আমার বোন থাকে সেই ক্যাম্বারলে, প্রায় হুম। 80 মাইল দূরে। আমি সেই মাংস নিয়ে আমি বোনের বাসায় চলে যাই আবার। এটা এটা আসলে একটা আবেগের ব্যাপার আর কি।
রাইট, রাইট। এখন ওখানে তো আসলে অনেক বিদেশিরাও আছে, তাদের সাথেও তো আসলে আপনাদের মিশতে হয় বা সবকিছু। তো আসলে আমাদের যেরকম আমরা একটা আতিথেয়তার যে একটা ব্যাপার থাকে, তো ওনাদের মধ্যে আপনাদের কি এরকম আতিথেয়তার বিষয়গুলো দেখতে আচ্ছা, পেয়েছেন? সেটা হচ্ছে যে বাংলাদেশে ইস্ট লন্ডনে আমরা যারা থাকি, ইস্ট লন্ডনে, লন্ডনে, ওখানে আপনি রাইট। প্রবাসী বলতে তো আমি বোঝাচ্ছি হুম, হুম, ইংলিশ, যারা অরিজিনাল ইংলিশ। হুম, মানে আরেকটা যে ইংলিশ এবং ব্রিটিশ দুটো কিন্তু ডিফারেন্ট ব্যাপার। আগে আমরা যারা এখানে এখন ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করি, আমাদেরকে বলা হয় ব্রিটিশ। রাইট। আর যারা অরিজিনাল, যারা ইংল্যান্ডের অরিজিন, তারা হলো ইংলিশ। তো ইস্ট লন্ডনে ইংলিশ খুঁজে পাওয়া যাবে না, একদম খুব কম। আমরা যে এখানে আসছি, এই জায়গাটা ইংলিশ কিছু আছে, ইংলিশ কিছু না বলতে ম্যাক্সিমাম ইংলিশ এই এলাকাটায়। তো হুম, আমাদের নেইবারের সাথে আমাদের কিছু কিছু স্মৃতি আছে। এটা আসলে অনেক সময় ভালো লাগে, আবার কষ্টও লাগে। একজন বুড়ি আছেন আমাদের পাশে, নেইবার, বুড়ি বলি, খারাপ শুনে মান করেন না, মানে না, বয়স্ক মহিলা, অবশ্যই। সিঙ্গেল উনি হুম, থাকেন, উনি প্রায় 84 ইয়ার্স ওল্ড উনি। তো হুম, উনি এখন হুম, এভরি সানডে উনি ক্লাবে যান। ওই হুম, যে লাঠি ভর দিয়ে ক্লাবে যায়। আর আমাদের হুম, সাথে ভালো সম্পর্ক আছে একটা, যে নেইবার হিসাবে। হুম, হুম, আবার নিচে একজন আছে থাকেন, উনিও ইংলিশ মহিলা, ওনারও বাচ্চা আছেন। তো জি। এদের লাইফটা আসলে একটু ডিফারেন্ট। এদের লাইফটা হলো ম্যাক্সিমাম তো ব্রোকেন ফ্যামিলি বলে, এটা আমি শুনতে খারাপ শোনাই। ইংলিশ বা ইউরোপিয়ানরা ম্যাক্সিমাম ব্রোকেন ফ্যামিলি। এরা হুম, কোনো, হুম, এরা এরা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওইটা কন্টিনিউ করাটা করে, এটা খুব কম আছে, ফ্যামিলি খুব কম। হুম, হুম, তো এরা দেখা গেলো যে ওই দুই বাচ্চা কাচ্চা হয়, তখন তারা বিয়ে করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে এদের কালচার এরকমই। আবার রাইট। বাচ্চা বড় হয়, তখন ওই তারা মানে আমরা এখন বিয়ে করব, মানে ওই একই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা বিয়ে করে আবার। তখন ওই অফিসে যায়, রেজিস্ট্রি অফিসে যায়, অনুষ্ঠান করে। ওই দেখা যাচ্ছে ছেলে বা মেয়ে বড়, তারা ওই মায়ের আঁচল বা ওই যে গাউন গাউন টেনে ধরে ধরে হাঁটতেছে মায়ের পিছনে, মা বিয়ে করছে বাবার সাথে। হুম, ব্যাপারটা হুম, আর কি ফাইল, মজার লাগে, বাট আমরা এনজয় করি। রাইট। আর সুমি হুম, যেটা বলছে যে দেশের আসলে যদি ওরা ইমানটা আনতো, আমি এটা মানে আপনি জানি না এটা আপনি কিভাবে নেবেন, যদি ওরা হ্যাঁ, ইমানটা এটা আনতো, অবশ্যই ভালো। তাহলে বোধহয় হুম, ওরা বেঁচে চলে যেতে পারতো। এদের মধ্যে এতটা মানে লয়ালটি, এতটা রাইট। সত্যবাদী এরা, এবং কোনো ভেজাল বলতে কোনো এদের মধ্যে নাই। আপনারা আপনার কোন ডিসিপ্লিন খাবার বলেন ওয়াইজ। বা যে কোনো ব্যাপার বলেন, নিশ্চিন্তে কোনো ঘুষ মুসের ব্যাপার স্যাপার নাই। মানে এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার কাছে, এরা আসলে সৎ। হুম। না, ওদের ডিসিপ্লিন সৎ, বা এবং সবকিছু, এদের হ্যাঁ, সাথে হ্যাঁ, আপনি রাইট। কাজ করে আরাম পাবেন, যদি আপনি ওই লেভেলে কাজ করতে চান যে না, হ্যাঁ আমিও এটা লাইক করলাম। হুম, হুম, এরা খুবই সৎ, এবং এরা কাজের ব্যাপারে খুবই এরা সেন্সিটিভ। কোনো হুম, মানে নয়সা এদের মধ্যে নাই। এটা আমাকে ভালো লাগে। আর একটা ব্যাপার বলি, যে ড্রাইভিংটা এই দেশের, যেটা আপনি প্রশ্ন হয়তো করবেন না বা করেন নাই, ড্রাইভিং এর ব্যাপারটা বলি, এখানে ড্রাইভিং শেখাটার ব্যাপার খুব ডিফিকাল্ট এই দেশে, ইংল্যান্ডে। হুম, ইউরোপের অন্যান্য দেশে আমি শুনছি যে ইজিলি, কিছুটা ইজি আর কি, যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া। হুম, বাট এখানে আমি 4বার পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষা, ড্রাইভিং ফাইনাল পরীক্ষা পাস করার আগে 4বার দিয়ে, আমি 4বার তারা আমি পাস করলাম। তো আমার কাছে মনে হলো যে আমি বোধহয় ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছি, এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করলো আর কি। আচ্ছা। আমি যদি ম্যানুয়াল ড্রাইভিং শিখছি, এখন আর ম্যানুয়াল মানুষ শেখে না, এখন সবাই ম্যাক্সিমাম শিখে অটো। আমি শিখছি ম্যানুয়াল, যেটা দুইটাই ড্রাইভ করতে পারবো, আমি করতে পারি। হুম, তো হুম, হুম, ড্রাইভিং শেখাটা এদেশে খুব ডিফিকাল্ট, এবং যে কারণে অ্যাক্সিডেন্ট কম হয়। অ্যাক্সিডেন্টের মাত্রা, অ্যাক্সিডেন্ট হয় বাট খুব কম। এখানে ড্রাইভিং অ্যাক্সিডেন্ট খুব কম হয়, রোড অ্যাক্সিডেন্ট। জি, জি, ধন্যবাদ। আসলে আমাদেরকে এক্সট্রা কিছু তথ্য দিয়েছেন, এটা আসলে অনেকের ক্ষেত্রে জানা খুবই জরুরি, হয়তো কারণ যারা যদি আপকামিং যেতে চায় তাদের জন্য বিষয়গুলো। এবং আপনি সংস্কৃতি বিষয়টাও তুলে ধরেছেন, যে আতিথেয়তার ব্যাপারটা এবং বিদেশিদের বা বাংলাদেশের মধ্যে কিছু পার্থক্যর বিষয় আপনি উল্লেখ করেছেন। সো এটা খুবই অসাধারণ। তো থ্যাংক ইউ। আমি হচ্ছে একটু সালমা শামী আপনার কাছে আসতে চাই। তো আমরা স্কুলের বিষয় নিয়ে, পড়াশোনার বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছি, এখন একটু এর বাইরে একটা ভিন্ন প্রশ্ন আমি করতে চাই, খাবারের ব্যাপার নিয়ে। আসলে যে বাঙালি খাবার, বাংলাদেশি খাবার আর লন্ডনের খাবার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো ওই জায়গা থেকেও কি আপনার আসলে খাবারের সিস্টেমটা কি, আপনাদের বিশেষ করে আপনারা কোন ধরনের খাবার খান ঘরোয়া ভাবে, বাঙালি না বিদেশি? আমরা 100% বাঙালি। আমরা 100% বাঙালি, আমরা মাছে ভাতে রাইট। বাঙালি, যদিও বাংলাদেশি। ভাত খাই শুধু লাঞ্চে। জি। আমরা ব্রেকফাস্ট আর ডিনারে আসার পর থেকে হয়তো প্রথম, না ফার্স্ট মান্থেও খাইনি, কারণ আমরা এই দেশে আসার পর প্রথম 1 মাস ছিলাম জিয়ার কাজিনের বাসায়। সো ওরাও খেত না, তো আমরাও সেই থেকে আজ পর্যন্ত কখনো লাঞ্চ ছাড়া কখনো ভাত খাই নাই। তবে অকেশনালি, যেমন বছরে 2টা ঈদ বা অন্য কোনো প্রোগ্রাম, কারো যদি বিয়ের কোনো প্রোগ্রাম থাকে অথবা বার্থডে থাকে, তখন হুম, ভিন্ন কথা। এছাড়া আমরা ইউজুয়ালি শুধু দুপুরবেলা ভাতটা খাই, এবং আমরা ঘরের খাবারই বেশি এনজয় করি। বাইরের খাবারও খাই,
যখন আমরা হোয়াইট চ্যাপেল যাই অথবা গ্রিন স্ট্রিট যাই, হোয়াইট চ্যাপেল এবং গ্রিন স্ট্রিট এই দুইটা এরিয়া হচ্ছে বাংলাদেশি খাবারের জন্য ফেমাস। এবং আপনি রাইট। হোয়াইট চ্যাপেল এরিয়ায় যখন যাবেন আপনি আপনার অন্যরকম একটা ফিলিংস আসবে। বিশেষ করে আমি তো হোয়াইট চ্যাপেল আর গ্রিন স্ট্রিট এলাকাটা খুবই পছন্দ করি। রাস্তাঘাটে আপনি দেখবেন যে বিশেষ করে হোয়াইট চ্যাপেলে আপনি পানির পিক পাবেন মাস্ট। এটা আসলে রাইট। খুবই লজ্জাজনক বলবো না, এখন একটু লজ্জা লাগে, কিন্তু প্রথম বেশ ভাল লাগতো যে সব ছেড়ে ছুড়ে বাবা মা আত্মীয় স্বজন বাংলাদেশ সব ছেড়ে চলে আসছি এখানে বিদেশে, এখানে কি আসলে কতটুকু বাঙালি আতিথেয়তা পাবো কিংবা বাঙালি কমিউনিটি পাবো, কিন্তু যা দেখলাম আসলেই ইমপ্রেসিভ। এবং গ্রিন ওকে। স্ট্রিটে গেলে স্পেশালি আপনি যদি উইকেন্ডে গ্রিন স্ট্রিট আপটন পার্ক ইস্ট হ্যাম যান, আপনি তো মনে হয় হাঁটতে হবে না, আপনাকে মানুষ ঠেলে নিয়ে যাবে। কারণ বিশেষ করে আমরা যারা লন্ডনের, আমরা একদম লন্ডনের বর্ডারে থাকি। আমরা আগে ছিলাম একদম মেইন লন্ডনে, এখন ছেলের স্কুল উপলক্ষে আমরা এই আজকে 4 বছর লন্ডনের বর্ডারে চলে আসছি, কারণ গ্রামার স্কুলগুলি সব লন্ডনের বাইরে। সো খাবারের ব্যাপারটা আমরা যখন উইকেন্ডে যাই, উইকেন্ড ছাড়া তো আসলে সময় নাই, সো যখন যাই তখন আমরা বাঙালি খাবারটা এনজয় করি। কিন্তু আমার ছেলের ব্যাপারটা একটু আলাদা, সে ফিশ এন্ড চিপস, ফিশ এন্ড চিকেন এইগুলা বেশি পছন্দ করে, তবে সে ঘরের খাবারটা খুব পছন্দ করে। ঘরের খাবারটা মানে আচ্ছা, হ্যাঁ বাসায় তো মানে নিজেদের রান্নাই তো নিজেরা করতে হয় এরকম? হ্যাঁ হ্যাঁ, নিজেদের রান্না নিজেরা করা ছাড়া, রান্না আচ্ছা তো আচ্ছা ভালো কথা, টয়লেট ক্লিনটাও আমরা নিজেরাই করি। আচ্ছা আচ্ছা। সবকিছু না, আমাদের বাংলাদেশে তো যেরকম ঢাকায় থাকে আমরা খালা রাখি, কাজ করিয়ে থাকি, এরকম ব্যাপার নো থাকে ওয়ে, কিছু। নো ওয়ে, নো ওয়ে, আচ্ছা এখানে আচ্ছা। ঘরে বাইরে আমরা নিজেরাই আমরা এক একজন দেখা গেল যে ভালো ভালো পোস্টে জব করতেছি, আবার আমরাই বাসায় এসে টয়লেটটা ক্লিন করতে হচ্ছে। কাজেই আমরা ইউজ টু হয়ে গেছি, আমাদের সমস্যাও হয় না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা শিখে গেছি। প্রথম একটু কষ্ট ছিল, কিন্তু এখন আর তেমন কষ্ট মনে করি না, বরং এটাই নর্মাল। বরং যখন শুনি যে বাংলাদেশে কারো ফ্রেন্ড সার্কেল বা কারোর সাথে রিলেটিভ বা অন্য কারোর সাথে কথা হলে যখন তারা আফসোস করে যে আজকে বুয়া আসেনি, তখন তাদের জন্য খুব, মানে কি বলবো, এক বালতি সমবেদনা ছাড়া আর কিছু বলার নাই। রাইট রাইট। বুঝতে পারি না, এটা আসলে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। আসলে উন্নত রাষ্ট্রে সবার কাজ সবাই নিজেরাই করে থাকে, সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আর কি। তো ধন্যবাদ আমাদেরকে আসলে বিষয়গুলো, রান্না বান্না বা আপনার আসলে বাঙালি খাবারগুলোকে এখন বেশি প্রাধান্য দিচ্ছেন। সো ওই জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং। সো আমি একটু জিয়াউল ইসলাম আপনার কাছে আসতে চাই, মানে আপনারা দুইজনে তো প্রফেশনাল জায়গা থেকে আসলে নিজেরা পরিবারকে কিরকম সময় দেন একসাথে, বা আসলে এটা কিভাবে মেনটেন করে? আমি একটু বলি না, এই যে একটু আগে সুমি বললো যে নিজেদের কাজ নিজে করতে হয়। আমি হুম হুম একবার আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি দেশে গেছিলাম। তো তখন খুলনা শহরে আমার খালা থাকেন, ওনার বাড়িতে ঠিক। গেলাম। তো আমরা সবাই খেতে বসছি। তো খাওয়ার পরে পাশেই সিঙ্ক ছিল আর কি, ডাইনিং টেবিলের কাছেই। তো আমি খেয়ে আমার প্লেটটা আমি সিঙ্কে নিয়ে গেলাম ওয়াশ করার জন্য। হুম তো হুম তখন ওই আমার যারা ছিলেন, আমার ভাই, খালাতো ভাই, আমার বড় ভাই, সবাই তো তাকে হয়তো হাসতেছিল, বাট আমার খালা নোটিস করলো যে আমার খালা হুম খুবই বিজ্ঞ এবং খুবই জ্ঞানী মানুষ। উনি হুম হুম বেঁচে আছেন, আমার মায়ের ইমিডিয়েট বড়, আমাদের বলতে পারেন যে এখন আর কি মুরব্বী। তো উনি বললেন ওদেরকে, দেখো তোমরা যে কাছ থেকে শেখো, যে ও লন্ডন থেকে কি শিখে আসছে। তো ব্যাপারটা এরকম আর কি। আর আজকে যে আমরা অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আপনার সাথে, এটা কিন্তু একান্তই একদম আমরা সাধারণ একটা ফ্যামিলি। আমরা একদম বলতে পারি নর্মাল ফ্যামিলি। আমরা আহামরি কিছুই না। আমরা যেখানে আসছি, এখানে আসার পরে আমরা এই অনেক স্ট্রাগল করে একটা পর্যায়ে আমরা ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেলাম। আমরা এখন ব্রিটিশ নাগরিক, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু একদম সাধারণ রুট লেভেলের একটা ফ্যামিলি বলতে পারেন। তো সেদিক ঠিক। থেকে সবাই যেভাবে ফ্যামিলিকে সময় দেয়, আমিও বা আমরাও সেভাবে সময় দেই। বাট কষ্ট হয় অনেক সময়, যেমন ধরেন দুজনে কাজ করলে আমাদের টাইমটা ম্যানেজ করতে হয়। কখন কোন দিন কার কাজ আগে থেকে আমরা জেনে নেই, যে কোনদিন তোমার অফ, সেদিন হয়তো আমরা শপিং এ যাব, বা ছেলেকে সময় দিতে হবে ওই দিন ওর কোনো শপিং আছে। এরকম করে আমরা আগে থেকে প্ল্যান করে নেই। প্ল্যান করা ছাড়া আমাদের হুটহাট করে কোনো কাজ করা সম্ভব হয় না এখানে। রাইট। ইনফ্যাক্ট আমি মনে করি কারোর পক্ষে সম্ভব হবে না এখানে। হুম 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 মানে সময় দিতে যেদিন যেমন যেমন ধরেন আমার আগামীকালকে আমার অফ। আজকে আমি পরপর 4 দিন কাজ করলাম, আগামীকালকে আমার অফ। আজকে রাতে মনে হয় যে আগামীকালকে দিনটাকে মনে করে কালকে বোধহয় আমার চাঁদ রাত্রি, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয় আর কি। যে আজকে প্রায় সপ্তাহে একদিন আমি আজকে আমার ওয়াইফ, আমার বাচ্চার সাথে সময় দেবো। হুম হুম হুম। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কোনো বলি না, হয়তো সমীর জানেও না যে আমি এই কথাটা বলে ফেললাম এখন। তো আমার কাছে মনে হয় আর কি এরকম, যে আমার কালকে আজকে 4 দিন বা 5 দিন পরে আমি শেষ করলাম কাজ, কালকে আমার ফ্যামিলির সাথে পুরা সময়, এবং আমি তাহলে আমার কাছে মনে হয় এটা ঈদের দিন মনে হয় আমার কাছে। ব্যাপারটা এরকম আর কি।
আর ফ্যামিলি মেম্বার বলতে আমাদের তো এখানে আসলে আমার আছে মানে বলতে পারেন সে আমার অভিভাবক, আমাদের অভিভাবক আমার খালাতো বোন থাকেন। মেজর সাইফ হলো আমার বোনের হাজবেন্ড, ওনারা থাকেন অনেক দূরে, ক্যাম্বারলে, একটু আগে বলছিলাম। ওনারা আসেন বাট খুব কম আসেন, সময় পান না। আমি সুযোগ পেলে চলে যাই আমরা ড্রাইভ করে। আমার খুব ভালো লাগে স্বজনদের সাথে দেখা করা বা একটু একসঙ্গে সময় কাটানো। রাইট। আহ, এছাড়াও যদি এখানে কোনো প্রোগ্রাম হয়, কারো কোনো প্রোগ্রাম যদি আমি সময় পাই, তাহলে আমরা চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। জি জি, ধন্যবাদ আসলে বিষয়টা ক্লিয়ার করার জন্য, এবং প্রফেশনাল ক্যারিয়ারের মাঝে আপনি আসলে কিভাবে সময় বের করে আসলে নিজেদেরকে সময় দেন, এবং আপনাদের খুবই একটা মানে সমুন্নত ব্যবস্থা সবকিছু থাকলেও বাট ব্যস্ততাটার জায়গাটা প্রচন্ড পরিমাণ আপনাদের থাকে, সেটা আমরা বুঝতে পেরেছি, এবং খুবই ডিসিপ্লিন ওয়েতে একটা রুটিন ওয়াইজ আপনাদের ব্যস্ততা চলছে। থাকার পরেও আমি কিন্তু এই ব্যস্ততা থাকার পরেও আমি আমার যারা আত্মীয় স্বজন আছেন, ভাই জি বোন বা আমার নিজস্ব আত্মীয় বন্ধু বান্ধব, কারোর সঙ্গে কি ধরা দিই না যে আমি এত ব্যস্ত। আমি যখনই প্রয়োজন হয় এবং আমি জি। প্রয়োজন মনে করি, টার্গেট ফিল করি, তখনই কন্ট্যাক্ট করি। বা কারো কি কন্ট্যাক্ট করলে আমি হয়তো ওই সময় ধরতে পারলাম না ফোনটা, আমি পরে আবার ব্যাক করি। এটা হলো আমার রেসপন্সিবল, আমার প্রিন্সিপাল। আমি চেষ্টা করি সবার সাথে, আমিও তো থাকি এখানে 6,000 মাইল দূরে থাকি, বাট আমি মনে করি যে ওদের হক আছে আমার উপরে, আমার যোগাযোগ রাখা, স্বজনদের হক আছে আমার উপরে সম্পর্ক বা যোগাযোগ রাখা। এটা তো বিশাল ব্যাপার, এটা আমি চেষ্টা করি সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। সেটা হোক আমার বন্ধু বান্ধব, হোক আমার ফ্যামিলি মেম্বার্স, অথবা হোক স্বজনদের মধ্যে কেউ হোক। আজ পর্যন্ত কি বলতে পারবে না যে আমি যে জিয়ারে বা জিয়া ভাইকে ফোন দিছি, সে রেসপন্স করে নাই। তো এটা হলো আমার Right. একটা, আমার নিজের মধ্যে এই ব্যাপারটা কাজ করে। আমি চেষ্টা করি সবার সাথে কন্টাক্টে থাকার জন্য। ইনফ্যাক্ট যেই হোক না কেন সে আমার শত্রু হইলেও চেষ্টা করি কন্টাক্টে থাকার জন্য। হ্যাঁ, রাইট, এটা আমি আসলে এক্সাম্পল দিয়ে দেখতে পেয়েছি। সো আচ্ছা, থ্যাংক ইউ আপনি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমি একটা প্রশ্ন করব, আপনাদের দুজনকেই থাকবে। আমি প্রথমে একটু সালমার সঙ্গে আপনার কাছ থেকে জানবো, তারপর ধারাবাহিক ভাবে জিয়াউল ইসলাম আপনার কাছে আসবো। মানে সেটা হচ্ছে, মানে আপনারা আসলে এখন ওখানে লিড করছেন, ভবিষ্যতে আসলে অনেকেই যাওয়ার স্বপ্ন দেখেন ইংল্যান্ড বা ইউরোপ রাষ্ট্রগুলোতে বা আমেরিকাতে। তো আসলে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি পরামর্শ থাকবে, বা কোন ওয়ে অবলম্বন করলে একজন দম্পতি বা হচ্ছে একজন ব্যক্তি খুব সহজে উন্নত রাষ্ট্রে লিগ্যাল ভাবে পাড়ি জমাতে পারে? আমি একটু দুইজনের কাছ থেকে প্রশ্নটার উত্তর নিব। তো যে আগে একটু সালমার সময় আপনি দিতে পারেন। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন। আমার মনে হয় আমাদেরকে দেশের বাইরে আমরা স্টুডেন্ট ভিসায় যাই অথবা ওয়ার্ক পারমিটে যাই, এটা শুধু ইউকের জন্য না, যে কোনো দেশের জন্য আমাদেরকে আগে একটু স্কিলড হয়ে আসতে হবে। স্কিল মানে হচ্ছে আপনি যদি আইএলস করে আসেন, আপনার আইএলস স্কোর থাকলে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে আপনার আইএলস স্কোর যদি ভালো হয়, তাহলে আপনি যে সাবজেক্টটা চুজ করবেন ওই সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা শেষ করে ভালো জব করতে পারবেন। এবং যেহেতু এটা একটা ইংলিশ কান্ট্রি, ইংলিশ এদের মেইন ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই আমি শুনেছি যে এরা কিভাবে কিভাবে যেন সার্টিফিকেট ম্যানেজ করে এসে পরে আবার চলে যেতেও বাধ্য হয়েছে। সো এদের তো আসলে বিশাল একটা ফিনান্সিয়াল লস। সো প্রপার আনলিগাল ওয়েতে পদ্ধতিতে জেনুইন, করে। হ্যাঁ, জেনুইন ডকুমেন্ট দিয়ে আসবেন, জেনুইন ডকুমেন্টস নিয়ে আসবেন, প্রপার আইএলস করে আসবেন। এবং যারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা ভালো করে খোঁজ খবর নিয়ে আসবেন যে যে স্পন্সরশিপে আসছেন। এখানে আমাদের বাঙালি কমিউনিটি অনেক বড়, এবং এর মধ্যেই হাতের পাঁচটা আঙুল তো আসলে সমান হয় না। রাইট। সো এসে অনেক সময় দেখা যায় যে আপনি স্পন্সরশিপ নিয়ে আসলেন, যে কোম্পানিতে আসলেন, ওখানে এসে আপনি যেই জবের জন্য আসলেন সেই জবটা আপনি পাচ্ছেন না। বিশেষ করে যারা সোশ্যাল কেয়ারার, যারা তারা এই প্রবলেম গুলা খুব ফেস করেছে। সো ভালো করে খোঁজ খবর নিয়ে, আপনাদের যদি এইখানে কেউ থাকে, রিলেটিভ থাকলে তো ভালো, কিংবা যদি পরিচিত কেউ থাকে, ভালো করে খবর নিবেন, একটু রিকোয়েস্ট করে বলবেন যে একটু খবর নিয়ে দাও আমাকে, কিংবা বিশ্বস্ত সূত্রে আপনারা যদি নিজেরা পারেন। এবং মেয়েদের জন্য বলবো, আপনার স্টুডেন্ট ভিসায় আসেন অথবা স্পাউস বা ডিপেন্ডেন্ট যেভাবেই আসেন না কেন, কিছু হাতের কাজ শিখে আসবেন। এটা আসলে হয়তো একটু ব্যাকডেটেড শোনাবে, এখানে আপনার অল্টারেশনের প্রচুর কস্ট, জি। অল্টারেশনের। আর আপনি যদি টেইলরিং কিছু কাজ শিখে আসতে পারেন বা অন্য যে কোনো হাতের কাজ, কারণ আপনি এসেই কিন্তু জব পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। এবং আপনি আসার পরে যদি আপনি ফ্যামিলি ডেভেলপ করে ফেলেন, আপনার চাইল্ড কেয়ার ইস্যু এসে যাবে, তখন আপনি জবেও ঢুকতে পারবেন না। তখন আপনার যদি এই স্কিলগুলো থাকে, বা আপনি যদি এখানে, যেমন আমরা এডুকেশন সেক্টরে যারা ঢুকে, তাদেরকে এডুকেশন সেক্টরে ঢোকার আগে তাদেরকে ফাংশনাল স্কিলস, ইংলিশ, ম্যাথস, আইসিটি এই কোর্সগুলা করতে হয়। আপনারা যদি এগুলা করে আসতে পারেন, তাহলে এখানে এসে আপনারা টিউশন করাতে পারবেন, যেখানে বেশ ভালো একটা অ্যামাউন্ট আসবে।
তো Right. এগুলা আসলে আমাদের আমাদেরকে নিজেদেরকে স্কিলড হতে হবে, সেটা আমরা দেশে থাকি বা বিদেশে থাকি। হুম বিশেষ হুম করে বিদেশে আসার যাদের প্ল্যান আছে, আপনারা নিজেদেরকে ওয়েল স্কিলড করে তারপরে আসবেন, কারণ আপনি আপনার পড়াশোনা শেষ করে আপনার সাবজেক্ট ওয়াইজ যে আপনি সাথে সাথে জব পেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নেই। রাইট। রাইট, থ্যাংক ইউ। আসলে একটা বিষয় আমি খুবই উল্লেখযোগ্য ভাবে আপনার বক্তব্যে মানে দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, মানে সেটি হচ্ছে যে স্কিলফুল হয়ে যাওয়া, মানে একটা জিনিস শেখা। অনেকে আছে যে বিভিন্ন মাধ্যমে হয়তো সার্টিফিকেট একটা করে তারপর হচ্ছে যাওয়া, কিন্তু যাওয়ার পর আসলে ওখানে বিপদের সম্মুখীনটা হতে হয়। জি, ধন্যবাদ আপনাকে এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য। তো সেম প্রশ্নটা আমি জিয়াউল ইসলাম আপনাকেও করতে চাই, যে আসলে একজন ব্যক্তি বা একজন দম্পতি যদি আসলে উন্নত বিশ্বে পাড়ি জমাতে চান, সেক্ষেত্রে আপনাদের কি কি পরামর্শ থাকবে, বা কোন কোন লিগ্যাল ওয়ে আছে যেটার মাধ্যমে খুব সহজেই বা ভালো মতো আসতে পারবে? আমি এখানে তো ওয়ার্ক পারমিটের তেমন কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই, আমি বলতে Okay. পারবো না। কিছু বেশ কয়েক বছর যাবত কেয়ার আর ভিসার কিছু দেখলাম যে লোক আসলো এখানে বাংলাদেশ থেকে, প্রচুর টাকা টাকা দিয়ে আসছে, এবং এসে অনেকে এখানে এসে বিপদেও অনেকে পড়ছে, বিভিন্ন ধরনের ঝামেলা জড়াইছে। কাজ কাজ নাই, অথবা ওই পারমিট ক্যান্সেল হয়ে গেছে, এরকম ঝামেলা। তো হুম 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 ওইটা ব্যাপারে আমি তেমন কোনো আসলে খোঁজ খবর আমার কাছে নাই। তবে আমি যেটুকু এই মুহূর্তে আমি যেটা বলতে সেটা হলো স্টুডেন্ট বিষয়ে যারা আসে, হুম যারা আসতেছে এখন, এটাও অনেক কম পার্সেন্টেজ বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা আসে এখানে। হুম হুম তো স্টুডেন্ট বিষয়ে আসার সুযোগ আছে এখানে, বিশেষ করে ইন্টারমিডিয়েট পাস করার পরে বাংলাদেশ থেকে এখানে ব্যাচেলর করতে আসতে পারে। আর যদি কেউ বাংলাদেশে ব্যাচেলর করে ফেলে, সেক্ষেত্রে হুম মাস্টার্স করতে আসতে পারে। তো মাস্টার্স হলো 1 বছরের, আর ব্যাচেলর 3 বছরের। জি। বেসিক্যালি যেটা আমি জানি আর কি, সেটা বলতেছি আমি যেটুকু জানি। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। তো আসতে পারে, এবং আসার ক্ষেত্রে যেটা আগে ছিল, যেমন আমাদের সময় ছিল বা তার আগে ছিল, যে কোনো রকমে আসতে পারলে হয়, কোনো রকমে পাড়ি জমাতে পারলে হুম, হয় ইউকেতে। তখন জি। ও তার মধ্যে ওই কাকে কাজ করে আমি যেতে পারলে হয়, যেতে পারলে তো আমি ওখানে হয়ে গেলাম আর কি সবকিছু। এটা আসলে অনেক আগে হয়তো ছিল, বাট এটা এখন আর নাই। এটা এখন আর এখানে নাই, এখন right. যদি সত্যিকারে যদি কেউ পড়াশোনা করতে আসতে চায় তাহলে ঠিক আছে। হুম হুম সত্যিকারে হুম পড়াশোনা করতে আসতে হলে তার প্যারেন্টস বা গার্ডিয়ানদের টাকা পয়সা থাকতে হবে, খরচ চালাতে হবে, এরকম টাকা পয়সা থাকতে হবে। আর জেনুইনলি এখন যেটা হয়, জেনুইনলি যেটা জানি আর কি, জেনুইনলি যদি আসতে পারে তাহলে আসার জন্য সুযোগ আছে স্টুডেন্ট ভিসায়। এবং ওই যে বললাম 20 আওয়ার্স মাত্র ওয়ার্ক পারমিট, তো হুম হুম স্টুডেন্টের জন্য। বাট খুব ডিফিকাল্ট, অনেকে খুব স্ট্রাগল করে এখানে আসার পরে। তখন হুম বলে কি যে এটা আগে কেউ বলে নাই বা জানতাম না। কিন্তু দেশে বসে যদি কেউ বলেও যে তুমি ইংল্যান্ডে আসলে এই সমস্যাগুলি সামনে তোমার আসবে, তখন ওগুলি কান থেকে শুনে আর কান থেকে বের করে দেয়। অনেক তো কিছু মনে করে না, এরকম কিছু ব্যাপার তার না, নেশা হলো right? সে আসবে ইউরোপে বা ইংল্যান্ডে আচ্ছা। বা আমেরিকায় বা রাইট রাইট। এইসব দেশে আসবে, হলে তার নেশা হয়ে যায়, মানে একদম এডিক্টেড হয়ে যায়। যাই হোক, হুম তো এখানে আসার সুযোগ আছে এই এই বিষয়গুলো, স্টুডেন্ট বিষয়গুলো জেনুইনলি। এবং সেটা অনেকে আসে, ইংলিশ কোর্স করতে হয়। তারপরে আরেকটা প্রসেস আছে, সেটা হলো যে খুব ইজি প্রসেস, সেটা হলো যে স্টুডেন্টদের জন্য হুম একটা সহজ উপায় আছে এখানে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য। হুম সেটা হলো যে আপনার কোথাও কোনো টাকা পয়সা পে করতে হবে না বাংলাদেশে। হুম 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 যখন আপনি কোনো অফিসের মাধ্যমে যাবেন, আমাদের জানা মতে, আমারও একটা জানা মতে অফিস আছে, যেখানে ওরা শুধু আপনাকে, স্টুডেন্টদেরকে ওরা শুধু ইন্ডিকেট করে, মানে হুম প্রসেসটা দেখাই দেয়, এবং দিক নির্দেশনা দেয় যে এইভাবে আগাও, এইভাবে আগাও, এভাবে ইংলিশ করো, এভাবে করো, এভাবে করো। তারপরে ওরা ওই ইউনিভার্সিটির খোঁজ খবরগুলো দিয়ে দেয়। ওই ইউনিভার্সিটিতে সরাসরি স্টুডেন্ট টিউশন ফি পে করতে হবে, পে করবে স্টুডেন্টরা সরাসরি। হুম এবং ওই ঢাকার অফিসে 1 টাকাও পে করতে হবে না। তো এটা একটা কিন্তু ভালো একটা বিশ্বাসযোগ্য একটা প্রসেস, এটা আমি মনে করি। হুম বিশেষ হুম। করে টাকা পয়সার ব্যাপার তো অনেক সময় প্রবলেম প্রবলেম হয়ে যায়, বিভিন্ন হ্যাঁ অফিস হ্যাঁ। টফিস ঢাকা থাকে। তো এটা একটা আমার জানা মতে এরকম একটা সুযোগ আছে স্টুডেন্টের জন্য, যে ওদের টাকা পয়সা ওরা নিজেরাই পে করবে ইউনিভার্সিটি গুলোতে। সেক্ষেত্রে হুম শুধু ঢাকার অফিসগুলি বা আমাদের যে অফিস আছে, সেখানে ওরা শুধু ওদেরকে এই কনসাল্ট করবে স্টুডেন্টদেরকে। 1 টাকাও ওদেরকে পে করতে হয় না, এরকম আমার নিজস্ব একটা অফিস আছে। তো এটা হয়তো অন্য অন্য কোনো সময় আলোচনা করা যাবে। জি, ধন্যবাদ। আপনি আসলে নিজস্ব আপনার এজেন্সির কথা বলেছেন, তো এটা আসলে অনেকটা হেল্পফুল হবে অনেকের জন্য। তো যদি আপনি সুযোগ হয় নামটা বলতে পারেন, হয়তো কেউ কেউ যদি চায় যোগাযোগ করতে, সেটা করার সুযোগ আছে, হয়তো বা করতে পারবে। আমি জি। নামটা আসলে বলতে চাচ্ছিলাম না এখানে, এটা বললে এটা একটা আচ্ছা বিজ্ঞাপন হয়ে যাবে, আমি আসলে চাচ্ছি না আর আচ্ছা কি আচ্ছা। এখানে বলতে। আচ্ছা, ঠিক আছে, জি, এটা যদি ধন্যবাদ। আপনি যদি অন্যভাবে যদি আমার ওয়েবসাইট নিতে চান, তাহলে আমি দিতে পারবো। সেটা এ- আপনি যদি মনে করেন যে ওয়েবসাইট আপনি
দিবেন অনলাইনে বা মিডিয়ায়, সেটা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে ওকে, জি জি। শুধু নামটা বলে দিই, ফেনম, ফেনাম। PHENOM, ফেনম। এটা হলো আমার, হ্যাঁ, হুম এটা হুম। হলো ওই আমাদের অফিসে না, বাট এটুকুই আর কি। ওরা প্রসেস করে, স্টুডেন্ট ভিসা প্রসেস করে, কনসাল্ট করে, এবং যদি হুম, কেউ কেউ যদি একদম কনফার্ম যে সে আগ্রহী আসার জন্য এবং সে কোয়ালিফাইড, জি। তখন সরাসরি আমাকে যদি তার একাডেমিক সিভিটা পাঠায়, তাহলে আমি এখান থেকে আবার নিজে কনসাল্ট করে দিতে পারবো যে তার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে বা কি, এটা বলতে বা পারবো আর কি, কোন এটুকুই। সুযোগটা ভালো হবে, জি জি। জি জি, ধন্যবাদ জিয়াউল ইসলাম আসলে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আশা করছি দর্শক বৃন্দ আপনার বিষয়টা বুঝতে পারবেন। তো এখন আমি তিনটা প্রশ্ন আমার রয়েছে, খুবই সংক্ষিপ্ত, এবং তিনটা প্রশ্ন সব আপনাদের দুজনের কাছেই যাবে। মানে সেটা হচ্ছে, হুম। আসলে বাংলাদেশে আমরা দেখতে পাই বিশেষ করে শহরাঞ্চলগুলোতে প্রচুর ট্রাফিকের মধ্যে আমাদের পড়তে হয়, বা ট্রাফিকে বলতে গেলে অনেকটা সময় কিন্তু লস হয় আসলে। আবার আবার ইউরোপ কান্ট্রি গুলোতে আমরা দেখতে পাই আবহাওয়াগত কিছু প্রবলেম থাকে শীতের সময়টাতে। তো আসলে ওই প্রশ্নটা আমি করবো যে লন্ডনের আবহাওয়া নাকি আসলে বাংলাদেশের ট্রাফিক, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয় সালমা শমি? আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশের ট্রাফিক। ট্রাফিক, ওকে, থ্যাংক ইউ। জিয়াউল ইসলাম আপনার কাছে? না, ওয়েদারের ব্যাপারটা হলো, এর তো এখানে তো কারো হাত নেই ওয়েদারের ব্যাপারে, তাই না? হুম এখানে তো হুম, ন্যাচারাল এটা। আমরা আচ্ছা। বাংলাদেশে ওয়ার্ম ওয়েদারের মধ্যে ইউজ টু আমরা। এ, যখন আমরা কোনো উন্নত কোনো দেশে যাই, ইউরোপীয় কান্ট্রিতে, বিশেষ করে কানাডায়, তখন তো স্ট্রাগল করতেই হবে। এটা তো হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর পরে ইউজ হয়ে যাবো আমরা। যেমন আমরা হুম এখন হুম, এখন আমরা যদি 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে টেম্পারেচার, তখন আমি অনেক সময় মাথায় টুপিটা পরি মাথায়। 5 ডিগ্রি আগ পর্যন্ত আমার টুপি টুপি পরার আমার প্রয়োজন মনে করি না আমি। আচ্ছা কিন্তু আচ্ছা। বাংলাদেশ যদি এই শীতটা কেউ ফিল করে, তাহলে তার তো শীতের সাথে, মানে শীতে সে কাঁপবে। আর আচ্ছা। ট্রাফিকের ব্যাপারটা আমি বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের ট্রাফিকটা হলো কি আসলে, ঘুরে ফিরে ওই করাপশন, বড় সমস্যা করাপশন আমাদের। আমি পরীক্ষা দিতে গেছি, ড্রাইভিং লাইসেন্স করতে গেছি, ড্রাইভিং লাইসেন্স ঠিক মতো দেওয়া হয় না বাংলাদেশে। সেখানে দুর্নীতি করা হয়। পাস করার ছাড়াও ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়। তো যদি আপনি হুম, হুম, আপনি একটা ইঞ্জিন নিয়ে রাস্তায় নামতেছেন, আপনি জানেন না নিয়ম কানুন কি, বেসিক হয়তো কিছুটা শিখছেন, জানেন না, তো রাইট। আপনি দেখছেন করবেনই, তাই না? হুম তো ওইটা বাংলাদেশে আমি গেলাম পরীক্ষা দিতে, আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করলাম, but আমি দেখলাম অনেকেই যারা টাকা পয়সা দিয়ে লাইসেন্স নিয়ে নেয়। তো হুম ওইটা কিন্তু একটা বড় সমস্যা। আর যদি এইটা যদি না হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ট্রাফিকটা আরো বা অ্যাক্সিডেন্টটা আরো কমে আসতো। আমি একটা হুম, এক্সাম্পল দেই। আমি দেশে গেলাম 2018 সালে। তো আমার বোন থাকে সাভারে, ওখান থেকে আমার বোনের হাজবেন্ড একটা গাড়ি ভাড়া করলো যে আম্মাকে নিয়ে আমি ঢাকায় যাব, হুম হুম, হুম, মিরপুরে। তো গাড়ি ভাড়া করলো, ক্যান্টনমেন্টেই তখন থাকতো ও। তো ওই ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাভারের গাড়ি নিল। তো আমি তখন দেশে গেলাম প্রায় 11 বছর পরে। হুম, তো অনেক কিছুই আমার কাছে একটু নতুন নতুন লাগতেছিল, রাস্তাঘাট একটু কেমন কেমন লাগতেছিল। তো যখন অর্ধেক পথে গিয়ে যখন তার ফিউল লাগবে, সে যখন ফুয়েল পাম্পে ঢুকলো, তখন দেখলাম যে তার, হুম, আমি ফলো করছি, তার একটা চাদর গায়ে দেওয়া আর কি, একটা টাওয়েল, তার এক সাইডে টাওয়েল দেওয়া। ব্যাপার কি টাওয়েল দেওয়া কেন? তো যখন দেখলাম সে ফিউল আনতে গেল, তখন তার একটা হাত নাই, দেখলাম আর কি। আচ্ছা। মানে তার একটা হাত নাই, সে ড্রাইভ করতেছে। মানে হুম আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি আসলো যে নাসি তুমি কি করলা। তো না ভাইয়া, এটা তো বড়, তো ভালো ড্রাইভ করে। ওরে আর্মিরাও হুম, অনেক সময় ওকে ভাড়া করে নিয়ে যায়, ড্রাইভারকে। তো এই হলো আমাদের মানে অবস্থা, কালচার আর কি। তো এখানে আমার আর কিছু বলার ছিল না। আমি বললাম, নাসির, তুমি এই কাজটা আগে কখনো করো না, ঠিক রাইট আছে? রাইট, এই বুঝতে ধরনের কাজ পেরেছি। করো না প্লিজ। হ্যাঁ। ড্রাইভারের হাত নাই, সে ড্রাইভ করতেছে, এবং অর্ধেক পথ গিয়ে হুম আমি টের পেলাম যে তার একটা হাত নাই। আমিও জানতাম যে হুম, ড্রাইভারের হাত নাই, আমি তো কখনোই গাড়িতে উঠতাম না। এখন আমাদেরও সচেতন হতে হবে যে যে আমি কোন গাড়িতে উঠতেছি, বা আমি কতটুকু মানতেছি। পাবলিক যারা আছে, এরাও তো অনেক সময় অনেক কিছু মানে না, যে কারণে ট্রাফিকটা রাইট। বাংলাদেশে বেশি হয় আবার, এটা আর কি। হ্যাঁ, তবে আমরা এখন নাকি বিষয়। শুনলাম, এখন নাকি ওই সিগন্যাল টিগন্যাল অ্যাক্টিভ করতেছে, হ্যাঁ, এআই এবং এর, এআই দিয়ে। ক্যামেরা রাইট। ফিট করতেছে। এটা খুব ভালো কাজ, এটা আমি ভালো একটু কাজ অ্যাপ্রিসিয়েট করছে। করি। রাইট এটা রাইট। খুব ভালো কাজ আর কি, মনে করি। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, আমাদের আসলে এই বিষয়টা আপনার খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে বাংলাদেশের যে বিষয়টা বলেছেন, লাইসেন্স বা গাড়ি চালকের ব্যাপারগুলো আমরা দেখেছি গত ঈদেও, এবছর ঈদেও অনেক মানুষের কিন্তু প্রাণ হানি ঘটেছে। এমনকি হেল্পার হচ্ছে ফেরিতে ওঠাতে যে পুরো বাসটা হচ্ছে হ্যাঁ। নদীতে ওহো, ওহো। করে ফেলেছে, অনেক মানুষ মারা গিয়েছে তো ওই জায়গাগুলো। আমি এবার সদরঘাট থেকে একটা উবার উবার নিলাম, উবার গাড়ি, সদরঘাট থেকে সাভারে যাব। তো উবারের, কিন্তু এটা কিন্তু আমি প্রাইভেট ট্রাইভেট বা অন্য কোনো কিছু না, উবারের গাড়ি নিলাম। যে হুম ও ও দেখলাম যে ও কোনো ট্রাফিক সিগন্যাল মানতেছে না।
তো আমি তো কেবল গেছি এত 11 বছর পরে, আমার কাছে একটু মানে ই লাগছে যে ব্যাপার কি ট্রাফিক তো রেড সিগন্যাল তুমি। তো আমি বললাম যে ভাই আপনি তো ট্রাফিক, তো ও ড্রাইভার বললো যে ভাই আমি যদি ট্রাফিকে দাঁড়াই তাহলে আমার পিছন থেকে হর্ন দেবে, আমি কেন দাঁড়াইলাম মানে রেড সিগন্যালে। তো আমি বললাম দেখেন তো একটু এর সামনে রেড সিগন্যাল, আপনি একটু দাঁড়ান দেখি তো আমি কি অবস্থা। ঠিকই জিপিওর ওখানে, জিপিওর ওখানে সে সে ট্রাফিক গুলিস্তানের পরে সে ওখানে যখন ট্রাফিক রেড সিগন্যাল দাঁড়াইলো, মানে পিছন থেকে মনে হয় ওরে পারলে ওরে গায়ের উপরে দেয় গাড়ি, এরকম একটা অবস্থা। হুম। তো তো হ্যাঁ, অনেক যদি কেউ পারাপারই আইন দেখা যায়। মানতেও চায়, তো মানতেও পারতেছে না এই অবস্থা। জানতে ক্যান্টনমেন্টের মধ্যে পারবে। কিন্তু এই আবার, এটা আবার সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্র ক্যান্টনমেন্টের হ্যাঁ, মধ্যে আমাদের মানে ভালো মানুষও খারাপ লিমিটেড। হয়ে যেতে বাধ্য, রাইট? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আমাদের উত্তরটি দেওয়ার জন্য আমি একটু এখন আর একটা প্রশ্ন, বাসার তৈরি বিরিয়ানি নাকি লন্ডনের ফিশ অ্যান্ড চিকেন চিপস, কোনটা ভালো লাগে সালমা শরীফ? আমি যেহেতু বাসায় একমাত্র কুক, সো রাইট। আমার কাছে বাইরের চিকেন চিপস, ফিশ এন্ড চিপস ভাল লাগে। তবে আমি আমি বিলিভ করি যে জিয়াউল ইসলাম সে বাসার খাবার তার খুবই পছন্দ। আর আমার আমার তো আমার বাইরের খাবার আপাতত একটু বেশি পছন্দ, কারণ বাসায় রান্না করতে করতে ইচ্ছা করে যে একটু হ্যাঁ, বাইরের হ্যাঁ, খাবার খাই। বাইরে খাবার আসলে যে আর রান্না আমার করে তার, হ্যাঁ, হ্যাঁ, জি, আর আমার ছেলে বিরিয়ানি তো তার প্রধান খাদ্য। সে প্রিয় খাবার, আচ্ছা। বিরিয়ানি সপ্তাহে 7 দিনও খেতে পারবে, তবে শুধু দুপুর হুম, হুম। বেলা, অন্য কোনো দুপুরবেলা, সময় না। অন্য কোনো তবে সময়। বাইরের খাবারও সে সমানভাবে পছন্দ করে, সমানভাবে। জি, 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 ধন্যবাদ। আচ্ছা, আপু তো বলে দিলেন, তারপরে জিয়াউল ইসলাম সংক্ষেপেই বলবেন, বাসার তৈরি বিরিয়ানি নাকি লন্ডনের ফিশ অ্যান্ড চিকেন? না, ফিশ এন্ড চিকেন আমরা খাই, এটা তো না হুম, খাই হুম। উপায় নেই, কারণ মাঝে মধ্যে হ্যাঁ, খেতেই হবে। আর আমি মাঝে মধ্যে সুযোগ পেলে আমি ওদেরকে নিয়ে বাইরে যাই খেতে। ও একটু আগে হুম, বলছিল যে আমরা বাসার খাবারই ম্যাক্সিমাম খাই, ঠিকই বলছে। কিন্তু আমি চাই যে মাঝে মধ্যে একটু পরিবর্তন চাই, চেঞ্জ চাই, রুচির পরিবর্তন চাই, এবং যেটা আমার হুম, ছেলে হুম, খুব এনজয় করে। মানে আমার ছেলে কি এনজয় করে, কোন খাবারটা সে খায়, ওইটা আমরা খুব খেয়াল রাখি। তো ওইটা হুম, আমরা চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য। যেমন কেএফসি, যে হাল কেএফসি গুলি ইস্ট লন্ডনে আমরা এখন মিস করি, যদি এখানে হাল কেএফসি নাই আমাদের এলাকায়, বাট ওই হুম, কেএফসিটা খুব পছন্দ আমার ছেলের। জি, সরি। আবার জি, আবার এই যে হুম, জার্মান ডোনারের বার্গারটা আবার আমার পছন্দ, বাইরের খাবারের মধ্যে যেগুলো বলতেছি আমরা। বাট মানে আপনার পজিটিভ দিক হলো এখানে খাবারের মধ্যে ভেজাল নাই বললেই চলে, ফুড ভ্যালু sure, খুব ভালো। সুতরাং আপনি নিশ্চিন্তে রেস্টুরেন্টে খেতে পারেন, পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হুম, হুম, বাসায় তো রান্না করলে আমি ওই যে ভাত, ইভেন ভাতটাও আমি যদি ফ্রেশ রান্না করি আমার খুব ভালো লাগে। যদি আমাদের অনেক সময় ম্যাক্সিমাম টাইম ফ্রিজে খাবার খেতে হয়, কিন্তু ফ্রেশ হুম, খাবার হুম, আমার sure, মানে পছন্দটা ও জানে। পছন্দ। ও চেষ্টা করে মাঝে মধ্যে, সুমি চেষ্টা করে মাঝে মধ্যে প্রায় যে ফ্রেশ খাবারটা আমাদেরকে সার্ভ করার জন্য। আর রান্নার মধ্যে বিরিয়ানিটাও ভালো রান্না করে। এটা আটা রান্না করে, পায়া, গরুর পায়া, এটাও ভালো রান্না করে। এগুলা ব্যাপারে আমাদের কোনো মানে কোনো দ্বিমত নাই, আমরা খুব দুর্বল এই ব্যাপারে। আমার ছেলেও ওর পায়া রান্না করা খুব পছন্দ করে। আর সবচেয়ে বড় পছন্দ করে আমার ছেলে আমার বিপ রান্না করাটা পছন্দ করে। জি, যে বিপ রান্না করলে জিজ্ঞেস করে যে কি রান্না করলো বাবা, বা মাম্মা কি রান্না করলো। তখন আমি যদি রান্না করি তাহলে তো ওর মা বলে দেয় যে বাবা রান্না করলো। হ্যাঁ, হ্যাঁ, আর যদি ওর মা রান্না করে তাহলে সে কোয়াইট আচ্ছা, থাকে আচ্ছা। কিছুক্ষণ আর কি। পরে ছেলে বুঝে নেয় যে এটা আজকে মা রান্না করছে। মানে ও আমার বিপ রান্না করাটা খুব পছন্দ করে আর কি। এটা সামহাও আমি ভালো রান্না করি বিপটা আর কি। Right, বুঝতে পেরেছি। এলো আচ্ছা, আমাদের ব্যক্তিগত এবং বাসার খাবারের ব্যাপার। বাট যখন আমরা দূরে কোথাও যাই তখন সবাই শেয়ার করি, যে যে খাবারই রেডি করে নিয়ে আসে বা আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আমরা খুব এনজয় করি। বাইরের খাবারের ব্যাপারে কোনো আমাদের কনফিউশন নেই যে আর এই খাবারটা খারাপ বা মানে ভালো লাগবে না বা পেট খারাপ হতে পারে, এরকম কোনো সন্দেহ নাই। এটা খাবার এখানে ভালো, মানে ফুড ভ্যালুটা খুব ভালো এখানে। জি, জি, ধন্যবাদ। আসলে আপনারা আসলে বাংলাদেশি খাবারগুলোকে খুব ভালোভাবে ইউজ করেন। সো দ্যাটস ইন্টারেস্টিং। সো আমি একটু সালমা শমী, সর্বশেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে। সালমা শমী, আপনার কাছে আসতে চাই যে আসলে একটু আপনাদের যেহেতু একজন বাচ্চা আছে বা ছেলে, আমি যতটুকু জানি ও পড়াশোনা করছে, তো আসলে লন্ডনে পড়াশোনা করার সুবিধা কি, বা হচ্ছে আসলে আপনারা কি স্বপ্ন দেখেন ওকে নিয়ে, যেহেতু উন্নত বিশ্বে আপনারা ওকে পড়াচ্ছেন, ওই জায়গা থেকে একটু সংক্ষেপে। জি। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে ছেলেটা একটা ভালো মানুষ হবে। সে কারো ক্ষতি ক্ষতি তার দ্বারা হবে না কোনোভাবেই। সে উপকার করতে না রাইট। পারলে না পারুক, কিন্তু তার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না। এবং সে যেই প্রফেশনই চুজ করবে আমি 100% তাকে সাপোর্ট দিব। অলরেডি তাকে বলে দেয়া আছে যে তুমি সায়েন্স, হিউম্যানিটিজ অথবা বিজনেস যে সেকশনেই যেতে চাও আমার কোনো বাধা নেই, কিন্তু তুমি যেখানে যাবা সেখানে যেন স্ট্রংলি ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা পজিশনে যেতে পারো। যদিও সে স্পোর্টসে খুব দুর্বল, তার ইচ্ছা যে স্পোর্টস সাইকোলজিস্ট হবে সে ইন ফিউচার। আমি আমি অলরেডি তাকে ভেরি। বলে দিয়েছি যে আই অ্যাপ্রিসিয়েট ইট, কারণ সে যেটা চুজ করবে যেহেতু এটা তার লাইফ। সো সো সে যেভাবে লিড করতে চায় করবে, কিন্তু সে যেন ওয়েল মেনটেন থাকে, সে যেন আমাদের রিলিজনটা 100% ফলো করতে পারে।
সো এটা আমি তার কাছে অলরেডি এক্সপেকটেশন রেখে দিয়েছি। আর এই দেশে বাচ্চাকে বড় করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অলরেডি বলেছি যে এখানের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং এখানে যে হেলথ কেয়ার সিস্টেমটা, এটা আসলে বাচ্চাদের 16 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের হুম হুম ট্রিটমেন্ট ফ্রি। এটা আসলে হুম, একটা বিশাল একটা ফ্যাসিলিটি। তারপর স্কুলগুলো থেকে আমার ছেলে মাদ্রাসায় গিয়েছিল 5 বছর বয়স থেকে, সে অলরেডি 2বার কোরআন খতম করেছে। সো স্কুল মাদ্রাসাগুলিতে যে পাংচুয়ালিটি এবং ডিসিপ্লিনারি শেখানো হয়, এগুলা তাদেরকে ভবিষ্যতের জন্য তাদের যে ম্যানারিজম, তাদের যে অ্যাটিকেট, এটা খুব স্ট্রং। আপনি এদেশের যে কোনো এদেশে যে বাঙালি যে বাচ্চাগুলি বর্ন বট আপ হচ্ছে, আপনি তাদের সাথে কিছুক্ষণ মিশলে বা কথা বললে বুঝবেন যে এদের ম্যানারিজম অন্য লেভেলের। এরা কেউ কথা বলার সময় ইন্টারাপ্ট করবে না। এরা কোথাও যাবে একদম আপনি বুঝবেন যে মানে একদম সোজা বাংলায় বলে না যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, হুম এরকম একটা ব্যাপার স্যাপার তাদের মধ্যে। সো আমার মনে হয় যে এখানে এখানে বাচ্চাদেরকে বড় করার এই একটা সুবিধা। এবং এরা কখনো কাউকে ক্রিটিসাইজ করবে না, কারো হুম পিছনে কথা বলবে না, কাউকে নিয়ে কোনো এদের কোনো টিজ টিজ করবে না, কারণ এরা তাদের ফ্যামিলিতেও দেখে না এবং স্কুল থেকেও তাদেরকে এভাবে এগুলাতে শেখানো হয়। সবসময় হুম ডিসকার্জ হুম করা হয় যে কারো পার্সোনাল ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবা না। কোনো ধরনের কোনো ট্রেস পাসিং করে না এরা, বা কোনো ধরনের মানে কোনো রুল ব্রেক করে না। এন্টি হুম সোশ্যাল বিহেভিয়ার থেকে এরা সবসময় অ্যালার্ট থাকে, কারণ এন্টি সোশ্যাল বিহেভিয়ার মানেই স্কুলে একটা পয়েন্ট খেয়ে যাওয়া, যেটা তাদের জন্য একটা ডিসক্রেডিট টু আনাদার চাইল্ড। সো এটা আসলে, আর যেহেতু স্কুল থেকে মেইল আসে যে তারা যদি কোনো কিছু করে, ফার্স্ট টাইম তো ভার্বাল ওয়ার্নিং, তারপর তো স্কুল থেকে মেইল করা হয়, যেটা তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু। এরা হুম হুম সবসময় নিজেদের প্রেস্টিজটা খেয়াল রাখে, যাতে নিজেদের পার্সোনালিটি কোনোভাবে অন্য কারোর কাছে নষ্ট হয়ে না যায়। এরা আসলে মানে এই ব্যাপারগুলো খুব মেনটেন করে হুম। চলে এবং খুব ডিসিপ্লিনড বাচ্চাগুলো, যেটা আমার খুব ভালো লাগে এই দেশের বাচ্চাদের এই ব্যাপারটা। জি, ধন্যবাদ। আসলে আপনার বাচ্চার বিষয়গুলো বললেন যে আসলে ওরও একটা স্বপ্ন আছে স্পোর্টস নিয়ে, এন্ড আপনাদেরও কিছু বিষয় যেটা আসলে এই সকল বাবা মারই থাকা উচিত। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ম্যানারিজমের মানে খুবই লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো এটা আসলে পরিবার, স্কুল সব জায়গা থেকে শেখা উচিত বা শেখানো উচিত। তো ধন্যবাদ। আমি একটু জিয়াউল ইসলাম আপনার কাছে আসতে চাই, একটু সংক্ষেপে বলবেন যে আসলে আপনার বাচ্চাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? উম স্বপ্ন তো আসলে পরিবর্তন হয়, যেমন আমার বাচ্চার রুচি বা তার মতের কিন্তু ধাপে ধাপে পরিবর্তন হয়। আমি লক্ষ্য করলাম ব্যাপারটা, রাইট। তার চাওয়া পাওয়ার পরিবর্তন হয়, চেঞ্জ হয়। সো যেটা ও ক্লাস ফাইভে বসে যেটা ও চয়েস করতো, ক্লাস এইটেও সেটা পরিবর্তন হয়ে গেছে, এরকম ব্যাপারটা দেখছি হুম আমরা। হুম হুম তো আমার আমার আসলে শুরু থেকে একটা ব্যাপার ছিল, লেটস সি ও কোন পথে যাবে, আমরা দেখি কি হয়, কোন পথে যায়। সেটা জিসিএসসি লেভেলের আগেও হইতে পারে, এরপরেও পরে গিয়ে করতে পারে চুজ যে কি করবে। সে কি মেডিসিনে পড়বে, মানে বাংলাদেশে আমাদের একটা কমন থাকে, স্বপ্ন থাকে বাবা মা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে এরকম না। আমাদের মধ্যে আমাদের আল্লাহ একটা ছেলে হুম আছে, ও মানবিক মানুষ হোক, সেটা হলো আমার, মানে আল্লাহর কাছে আমার সেটাই আমার চাওয়া। আহ সুস্থ থাকুক। আর ও কোন লাইনে যাবে, কি পড়াশোনা করবে, সেটা ওর উপরে আমরা ছেড়ে দিচ্ছি। তবে সে খেলাধুলার ব্যাপারে সে খুব আগ্রহী। আমি দেখলাম যে আমি তো হুম ফুটবল খেলতাম এক সময়, তো আপনি তো জানেন। এবং ইনফ্যাক্ট এখনো আমরা এখানে কমিউনিটি ফুটবল টিম আছে, বললাম আমি আগেই। আমরা সপ্তাহে 2 দিন খেলি। এই আজকে আমার খেলা আছে, কিন্তু আজকে আমার রাত্র 9টায় আমার খেলা। আমি যাবো ড্রাইভ করে সেই লন্ডনে, অনেক ওয়াও। দূর ড্রাইভ করে যাবো খেলতে। তো ও বাস্কেটবলে ও খুব আগ্রহী, এবং বাস্কেটবলে ও খেলতেছে আজকে, ক্লাবে খেলতেছে আজকে 1 বছরের বেশি হলো। আর এর মাঝে গত মাসে একটা ট্যুর ছিল, একটা টুর্নামেন্ট ছিল সুইডেনে, ওখানে খেলে আসছে আন্ডার 15-এ। তো মাসাল্লাহ ভালো করতেছে। তো আমরা ওই খেলার ব্যাপারে ওরকম যে দেখি, যদি ভালো খেলার হয় হোক, কোনো সমস্যা নেই। এইটা গেল আমার ছেলের স্বপ্নের ব্যাপারে, এটা বললাম শর্টে। আর আরেকটা যেটা স্পেসিফিক বলি, যেমন ম্যানারিজমের ব্যাপারটা বলেন। ম্যানারিজমের ব্যাপারটা হলো, আমি খুব এটা মানে ফিল করি এবং আমার খুব লাগে এগুলি, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না। ধরেন আপনি আজকে হোস্ট, ঠিক আছে? এরকম হোস্ট তো আমি কথা বলি বাংলাদেশের বন্ধু বান্ধবের সাথে বা আত্মীয়ের সাথে, তারাও ধরেন হোস্ট বা আমি হোস্ট। কিন্তু কথা রাইট। বলার মধ্যে থ্যাংক ইউ বলা বা বলা, এক্সকিউজ মি বলা, অথবা আপনি কথা বলার মধ্যে আরেকটা ফোন আসছে, আপনি যদি বলেন যে এক্সকিউজ মি একটু হোল্ড করেন, আমি একটু রাইট কথাটা রাইট। শেষ করি, বা একটু আমি একটু আরেকটা ফোন দিতে পারি কিনা। এই যে এই টুকটাক যে ব্যাপারগুলি, এগুলি মানে অ্যাবসেন্ট বলা যায়, মোস্টলি খুবই অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। বাংলাদেশে। তো রাইট এটার রাইট। ব্যাপারে আমরা খুবই মানে আপসেট হয়েছি মাঝে মধ্যে, যে ধরা দিই না আমি, আমার ধরেন এক বন্ধু বা একটা আমার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস
কথা বলতেছি, সে হুট করে একটা ফোন রিসিভ করতেছে আমার সাথে কথা বলার মাঝখানে। হুম। রাইট, রাইট। অথবা ফোন শেষ হ্যাঁ, হ্যাঁ। করলো, থ্যাংক ইউ বা বাই বাই, এই এই শব্দগুলি না বলা, এগুলি খুবই এই হুম, দেশের হুম। প্রেক্ষিতে এটা খুবই অপরাধ মনে করবে না, মনে করতে হবে এগুলি। আপনি একটা অফিসে গেলেন, শুরু করতে হবে এক্সকিউজ মি বলে, এটা নর্মাল, এটা তো কোনো শেখার কিছু নাই। রাইট। আবার থ্যাংক ইউ বসে বলে চলে আসতে হবে, সে তার সাথে আমার কি হয়েছে না হয়েছে এটা ব্যাপার না। কিন্তু হুম, এগুলি হুম। আমাদের এখানে মানে এটা একটা, যেমন থ্যাংক ইউ বলতে বলতে আমরা কোনো কোনো টায়ার্ড হই না, কিন্তু বাংলাদেশের মানুষ থ্যাংক ইউ দুই তিনবার বলতে টায়ার্ড হয়ে যায়। রাইট, রাইট। এটা আমাদের, আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে, এখন ফিল করি আমি, হয়তো আমিও ছিলাম বাংলাদেশে বসে ওরকম করে, যে হুম, থ্যাংক হুম। ইউ বলা বা সরি বলা, এক্সকিউজ মি বলা, এগুলো হয়তো আমি বলতাম না। কিন্তু এখন আমরা কম্পেয়ারটা দেখি চোখের সামনে এরকম আর কি, যেটা আহ, মানে ঠিক না, এটা আসলে এটা চেঞ্জ হওয়া উচিত। হুম, হুম। আমার হুম, মাঝে হুম। মধ্যে মনে হয় যে আমার যারা যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, সবাই যদি আমি দুই একবার ঘুরে নিয়ে আসতে পারতাম ইউরোপের বা ভালো কোনো উন্নত দেশে, তাহলে আমার কাছে ভালো লাগতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাটলিস্ট বুঝতে পেরেছি। দেখতো যেখানে হ্যাঁ, না কালচারটা এখানে কেমন। আসলে আপনি যে বিষয়টা বলেছেন আমি জানি না দর্শকবৃন্দ আপনারা কতটা আসলে এটা ডিপলি বুঝতে পেরেছেন, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট ম্যানারিজম এটা যদি আমরা নিজেরা অ্যাপ্লাই করি আমাদের সন্তানরা অ্যাপ্লাই করবে। সো ওই জায়গা থেকে একটা ভালো জাতি হিসেবে গড়ে তুলতে কিন্তু এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি ভুল করেছি ওই জায়গা থেকে আমাকে আমার সরি বলা, বা কেউ কারো কারো কাছ থেকে আমি কিছু হেল্প পেয়েছি তাকে থ্যাংক ইউ বলা, এই জিনিসটা যদিও ছোট বাট এই জিনিসটা যখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার খুব ভালো লাগবে। তো খুবই থ্যাংক ইউ, খুবই ধন্যবাদ আপনাকে জিয়াউল ইসলাম, যে বিষয়টা খুবই উল্লেখযোগ্য একটা ভাবে ব্যাপার আমাদের হলো যে, সাথে। হ্যাঁ। আমি রিপিট করি আমি, যে প্রাইভেসি, হ্যাঁ প্রাইভেসি ব্যাপারটা একটু আগে বলি। প্রাইভেসি হুম, যেমন আমার নেইবার কি করলো, আমার আত্মীয় স্বজনের মধ্যে কি কি করলো না করলো, এগুলো নিয়ে আমরা হয়তো আমাদের কালচারে আছে, আমরা খোঁজ খবর নিতে হুম। চাই বা রাইট। মাথা হুম। ঘামাই। কিন্তু এখানে এইটা আদৌ নাই, প্রাইভেসি আদম। খুব, মানে হুম, হুম। এত প্রাইভেসি এদের মধ্যে, যে হয়তো দেখা গেলো যে ভাইয়ের মোবাইল নাম্বারটা ভাইকে শেয়ার করে না, ব্যাপারটা এরকম আর কি। আমি এক্সাম্পল দিলাম যে রাইট। এদের মোবাইল নাম্বার বলেন, ধরেন অফিসে একটা মোবাইল নাম্বার আছে অফিসের, আমি আরেকজন staff, আমি বললাম যে ভাই ওই কি বলে, তার মোবাইল নাম্বারটা আমার দেওয়া যাবে, এটা হুম, এটা হুম। বলার সুযোগ নেই কোনো। আচ্ছা, আচ্ছা। মানে এত প্রাইভেসি মেনটেন করে এরা, যে হুম, এটা হুম। আমাদের তো ফেসবুকে খুললাম খুললাম একদম ফেসবুকে সব দিয়ে দেয়। মানে হাজব্যান্ড ওয়াইফ কি করে না করে ওগুলো সব ফেসবুকে চলে আসে। মানে এক্সাম্পল দিলাম আচ্ছা, আর কি, আচ্ছা। কিন্তু প্রাইভেসি ব্যাপারটা হ্যাঁ, খুব হ্যাঁ। জরুরি আসলে বর্তমান হুম, প্রেক্ষাপটে, হুম। খুব জরুরি ব্যাপারটা। হ্যাঁ, এই বিষয়টা আসলে আমি অনেকে কিন্তু আগেই মেনটেন বলছি করে। যে আমরা সাধারণ একটা ফ্যামিলি, আমরা আলহামদুলিল্লাহ একটা উন্নত দেশে থাকার সুযোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে। কিন্তু আমরা কোন রকম উপদেশ দেওয়া বা এইগুলা আমি আমি মানে করতে চাই নাই। জাস্ট আপনার সাথে আমাদের অভিজ্ঞতা বা আমাদের লাইফে শেয়ার আপনার করলাম, হ্যাঁ ইউকের অভিজ্ঞতাটা কিছু শেয়ার ব্যাপার করেছেন আমি এবং শেয়ার করলাম, এটুকুই। আমাদের জন্য অনেক কিছু শেখার ছিল। আসলে আমি যতটা প্রত্যাশা করেছিলাম যে আপনাদের কাছ থেকে যতটা জানবো তার থেকে আমি কয়েক গুণ বেশি জানতে পেরেছি, এবং আশা করি আমাদের দর্শক বৃন্দরাও সে বিষয়গুলো জেনে অনেক উপকৃত হয়েছেন বা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনেকগুলো পয়েন্ট সম্পর্কে আসলে আপনাদের কাছ থেকে জেনেছি, শুনেছি। তো আমি হচ্ছে পডকাস্ট আসলে এখানেই শেষ করতে চাচ্ছিলাম। এখন যদি আপনাদের কোনো এক্সট্রা কিছু বলার থাকে কারো বলতে পারেন র্যান্ডম। আচ্ছা আমি তাহলে বলে দেই, যদি সুমি কিছু বলতে চায় বলবে, আমি বলে দিই। সেটা হলো যে, আমি আবারও বলি, হুম। আমাদের যেহেতু আপনি আমাদের ইংল্যান্ড নিয়ে বাংলাদেশ ইংল্যান্ডের একটা প্রেক্ষাপটে আমরা আজকে এই যে ইটা আলাপ করতেছি আমরা। সো যদি একটা ব্যাপার যদি বাংলাদেশের সব জায়গায় এটা চালু করা যায়, যেটা বলছি আমি আগেই, যে প্রাইমারি লেভেলে যখন বাচ্চারা ইংলিশ শিখে, ABCD যখন শিখে, তখনই যদি এদেরকে এই যে মানে উচ্চারণটা শেখানো হয় ঠিক ঠিকভাবে। শুধু রাইট। একটা আমার মানে, আমি চেষ্টা করছিলাম একবার আমার হাই স্কুলে এবং আমাদের সাপা বাজার একটা কিন্ডারগার্টেন আছে বা আমাদের প্রাইমারি স্কুলে, আমি কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম যে আমি এখানে শিক্ষকদের সাথে আমি একটু কনফারেন্স করি, যে এই এই যে শুধু উচ্চারণের ব্যাপারটা, গ্রামার ইজ পারফেক্ট, আমাদের টিচাররা খুব ভালো গ্রামার জানেন, তারা ভালো গ্রামার শিখান আমাদের স্টুডেন্টদেরকে, বাট হুম, উচ্চারণটা হুম। টোটালি ভুল, টোটালি একদম মানে, মানে হুম, আপনি হুম। মানে রাইট। আমরা মাঝে মধ্যে হাসি পাই যে বাংলাদেশে একজন মন্ত্রী বা একজন শিক্ষক ইংরেজি কথা বলতেছেন, কিন্তু উচ্চারণগুলি টোটালি আমাদের কাছে মানে ফানি লাগে আর কি। তো এইটা ফাইন যদি লাগে। খেয়াল রাখে হুম, হুম। সবাই, যার যার যে যার জায়গা থেকে, যেমন এলাকা থেকে, আমি যদি বলি যে এই স্কুলটা, আমি স্কুলের সভাপতি, অথবা এই স্কুলটা আমাদের নিয়ন্ত্রণে আছে, ওকে তাহলে আমরা এখানে এই শিক্ষক যারা ইংলিশ শিখায় শুরু থেকে একদম, সেই ইংলিশ শিক্ষকদেরকে আমরা একটা ভালো একটা ট্রেনিং করে নিয়ে আসি আমরা, বা ট্রেনিং করাই ট্রেনিং করা, অনলাইনে, রাইট। ইউটিউবে ট্রেনিং করার হুম, হুম। সুযোগ আছে অনেক। তারা হুম, হুম। কিভাবে বাসা থেকে শিখাবে। তো এই ব্যাপারটা আমার খুব আমি আবারও এটা রিপিট করলাম, না, না, এটা যদি এটা এটা আসলে কোনো খুবই কাজে না। গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু এখন আমরা সবাই একটু ইংলিশে গুরুত্বটা বেশি দিচ্ছি, কারণ এখন সবাই বুঝতে পারছে আসলে যে ইংলিশটা যে একটু ভালো পারে সে আসলে অনেক একটা ভালো ব্রাইট ফিউচারের জায়গা তৈরি করতে পারে। ওই জায়গা থেকে সবাই তাহলে চেষ্টা হবে কি, করে। ফিউচারে তবে যদি সে রাইট। ইংলিশ কোর্স করতে যায় বা আইএলটিএস করতে যায় হুম, হুম, হুম। বিদেশের জন্য,
তখন তার হুম। জন্য এটা একবারে ভেরি ইজি হয়ে যাবে, রাইট, খুবই রাইট, সহজ হয়ে যাবে তার জন্য এটা। রাইট, রাইট। হ্যাঁ, এখন ওই জায়গা থেকে আমাদের ইংলিশটা খুবই বিল্ড আপ, এবং আপনি যেটা বললেন টিচারদের ট্রেনিং এর বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেখা গেছে স্কিলফুল টিচারও খুবই কম বাংলাদেশে। তো ওই জায়গা থেকে ট্রেনিং এর মাধ্যমে হয়তো এগুলো বিল্ড আপ এটা করা। এটা কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করার কোনো দরকার নাই। যদি লোকালে যদি সবাই দায়িত্ব নেয়, যে কমিটির যে চেয়ারম্যান বা কমিটির যারা আছে তারা যদি এদের উদ্যোগ নেয় যে জি, আমাদের স্কুলের এই শিক্ষকদেরকে যারা ইংলিশ শিখে এদেরকে তাদেরকে আমরা অনলাইন ভিত্তিক আমরা এই ট্রেনিং করাবো, যাতে হুম, বাচ্চাদেরকে সে ওই সঠিক উচ্চারণ শিখাতে পারে। এটুকুই আর কি আমি বলতে চাচ্ছি। জি, 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 ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি একটু, সালমা সুমি, আপনার সর্বশেষ কিছু বলার থাকলে বলতে পারেন দর্শকদের হ্যাঁ, উদ্দেশ্যে। যেহেতু ধন্যবাদ। যেহেতু জিয়াউল ইসলাম এডুকেশন সেক্টরের কথা বলেছে এবং আমি যেহেতু এডুকেশন সেক্টরে আছি এবং এই সেক্টরে আসার আগে আমাকে 5টা কোর্স করে আসতে হয়েছে, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টের 2টা কোর্স লেভেল 2, 3, তারপরে ফাংশনাল স্কিলস লেভেল 2, ম্যাথ, ইংলিশ, আইসিটি। সো বাংলাদেশের টিচারদের ক্ষেত্রেও যদি এরকম এডুকেশন সেক্টরে আসার আগে কোনো এরকম কোনো স্কিল কোনো ট্রেনিং এর ব্যবস্থা থাকে, আমার মনে হয় এটা তাদের জন্য ভালোই। অথবা রাইট, যখন তারা জয়েন করার পরে স্ট্রেইট হয়ে তাদেরকে যদি কোনো ট্রেনিং এ দেওয়া হয়, তাহলে মনে হয় তারা আর বাচ্চাদেরকে আরো ভালো শিখাতে পারবে। আর এছাড়া সবার কাছে আমার একটা মানবিক অনুরোধ থাকবে যে যে কোনো কাজ করার আগে আমরা যেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা যে কাজটা করছি বা যে কথাটা বলছি, এটার জন্য আমরা যাদেরকে বলছি বা অন্য আমাদের বিপরীত যে মানুষটা, সে মানুষটা কোনো ধরনের কোনো অস্বস্তিতে পড়ছে কিনা, কিংবা আমাদের এই কথা বা কাজের জন্য তার মনে কোনো কষ্ট হবে কিনা, এই ব্যাপারটা যেন আমরা সবসময় খেয়াল রাখি। কারণ সবার আগে আমরা মানুষ। রাইট। সো আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে, এটা আমাদেরকে একটু মেনটেন করে যেন আমরা ভালো। চলি। সবার জন্য আমার এই অনুরোধ রইল, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনি অনেক সময় দিয়েছেন, সেজন্য ভালো থাকবেন। জি, ধন্যবাদ সবার জন্য সালমা সুমি, শুভকামনা। এবং জিও ধন্যবাদ। আর জিয়াউল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের বিডিএল এডুকেশন থেকে আমরা পডকাস্টটা পরিচালনা করছি, এবং আমাদের বিডিএল এডুকেশন আমরা শিক্ষা নিয়ে কাজ করি সারা বাংলাদেশ ব্যাপী। তো জায়গা থেকে আমারও স্বপ্ন আছে কিছু অফলাইন বা অনলাইন কেন্দ্রিক আমাদের কিছু ইংলিশ সেন্টার করার ভবিষ্যতে। ইনশাল্লাহ সেই জায়গা থেকে হয়তো আপনাদের কাছ থেকে অনেক পরামর্শ আমরা নিতে পারবো। তো সবশেষ আমি আজকে পডকাস্টটা আসলে এক কথায় আমি মনে করি দর্শকরা আসলে আপনাদের মতামত জানাবেন যে কেমন লেগেছে, কি কি তথ্য জানতে পেরেছেন, এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারেন। তাহলে আপকামিং আমরা চেষ্টা করবো পরবর্তী প্রোগ্রামে তারা যদি সুযোগ করেন, সো ওই জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে আবারও, যে আমাদের এত এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন বিল এডুকেশন থেকে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ।